স্বভাব গম্ভীর কোনো মানুষকে যখন শিশু সুলভ অস্থিরতা আচ্ছন্ন করে তখন তা দেখতে ভারী মজাদার লাগে। যদিও পরিস্থিতি একেবারে মজার নয়, তবু পল্লবের একটি ঈশ্বরদত্ত ক্ষমতা আছে। সে খুব জটিল অবস্থার মধ্যেও হাসি আর মজার উপাদান খুঁজে নিতে পারে এবং আশেপাশের লোকজন যখন টেনশনে পাগল তখন সে একা একাই ফিকফিক করে হাসতে পারে। এই জন্যে সে ছেলেবেলা থেকে ঝাড় খেয়ে আসছে, কিন্তু নিজেকে কিছুতেই শোধরাতে পারেনি। অবশ্য শোধরানোর চেষ্টা করেছে বলেও তো মনে হয় না। সঞ্জয় একবার বলেছিল, সব কিছু নিয়ে এত ক্যাজুয়াল কেন তুই পল্লব? সিরিয়াসনেস বলে কি কোনো বস্তু নেই নাকি তোর মধ্যে? সব সময় খিল্লি, এসব কি করতেই হবে? উত্তরে গম্ভীর হয়ে পল্লব বলেছিল, তুই ওই গানটা শুনেছিস? কোন গানটা? ওই যে, তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। তা তুই কি বলতে চাইছিস? সত্য, শিব আর সুন্দর তোর জীবনের মূল মন্ত্র? না না, একেবারেই না। আমার জীবনের তিনটে অন্য মন্ত্র আছে, হাজি, হাট্টা আর হামাজম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, হাজি, হাট্টা আর হামাজম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক ফানন্দ আশ্রম। সঞ্জয় আকাশ থেকে পড়েছিল। হ্যাঁ, মানে মানে কি এসবের? রীতিমতো দার্শনিকের মতন ভঙ্গিতে পল্লব বলেছিল, দেখ, আনন্দ তো খুব মান্ডেন, তার থেকে ফান ইজ ফার বেটার, তাই ফানন্দ আশ্রম। আর হাজি, হাট্টা, হামাজম মানে হাসি, ঠাট্টা আর তামাশা। ভেবলে কি সঞ্জয় বলেছিল, তা সেটা নর্মালি বললেই তো হয়, ওরকম বিকৃত করার কি আছে? ফিক করে হেসে পল্লব বলেছিল, এমনি, জাস্ট ফর ফান। সেই দিনের পর থেকে সঞ্জয়ও হাল ছেড়ে দিয়েছিল। এখন পল্লব হাসছে নীরেন্দ্রনাথ ভাদুরীকে দেখে। ভাদুরী মশাই বসে আছেন বারাসাত হাসপাতালের তিতাসের চেম্বারে আর অস্থির বাচ্চাদের মতন একবার কলম তুলে প্যাডে দাগ কাটছেন, পরক্ষণেই সেটা রেখে দিয়ে পেপার ওয়েটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। তারপরেই আবার সেটা মুঠোয় নিয়ে আকুল হয়ে তাকাচ্ছেন দরজার দিকে। পল্লব বুঝতে পারছে বৃদ্ধের মনের মধ্যে অসম্ভব একটা টেনশন কাজ করছে। এই চঞ্চলতা তারই বহিঃপ্রকাশ। তবু হাসিটাকে বাগে আনতে পারছে না সে। অবশ্য টেনশন হওয়াই স্বাভাবিক। আচমকা যে ঘটনাটা ঘটলো তার জন্য কেউই প্রস্তুত ছিল না। পল্লবরা তো রীতিমতো ঘাবড়েই গেছিল। সব থেকে বেশি ঘাবড়ে গেছিলেন ভাদুরী মশাই নিজে। সে অবস্থায় হাল ধরেছিলেন দীপক পাল। ভাদুরী মশাইয়ের তিরস্কার শুনে ফিরে যাবে বলে ওরা তখন সবে স্টাডির দরজার কাছে এসেছে। তখনই ভেতরের একটা ঘর থেকে হুড়মুড় করে কিছু পড়ার জোর শব্দ হলো। চমকে উঠল সবাই। শব্দটা ভাদুরী মশাইও পেয়েছেন। চিন্তিত স্বরে তিনি জোর গলায় ডেকে উঠলেন, দিদি ভাই, দিদি ভাই। কিন্তু কেউ সাড়া দিল না। পল্লবদের তখন ন যজৌ ন তস্থৌ অবস্থা। বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে না ভেতরের ঘরে গিয়ে দেখবে কি হলো বুঝতেই পারছে না। সাধারণ বুদ্ধি বলছে গিয়ে দেখা উচিত, কিন্তু পরক্ষণেই একটু আগে দেখা ভাদুরী মশাইয়ের ক্রুদ্ধ মুখটা ভেসে উঠছে চোখের সামনে। ভাদুরী মশাই আরো দুবার ডাকলেন। সাড়া না পেয়ে উঠতে গেলেন ইজি চেয়ার থেকে। তাড়াহুড়ো একটা ক্রাচ পড়ে গেল মাটিতে। এবার ছুটে গেল অমিয়, ক্রাচটা তুলে দিল বৃদ্ধের হাতে। ক্রাচ নিয়ে যতটা দ্রুত হাঁটা সম্ভব ততটাই দ্রুত ভেতরের ঘরের দিকে চললেন ভাদুরী মশাই। চোখাচোখি করে ওরা চারজনও পিছু নিল তার। ভেতরের ঘরের দরজার সামনে পৌঁছেই স্তম্ভিত হয়ে গেলেন বৃদ্ধ। গলা চিরে বেরিয়ে এলো এক করুণ আর্তনাদ, দিদি ভাই! বৃদ্ধের ঘাড়ের ওপর দিয়ে উঁকি দিয়ে যা দেখল তাতে বেশ চিন্তায় পড়ে গেল ওরা চারজন। একটু আগেই যে মেয়েটি ওদের ভেতরে আসতে দিয়েছিল সে উপুর হয়ে পড়ে আছে মাটিতে। পড়ে থাকার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে মেয়েটি সম্পূর্ণ অচেতন। পাশেই মাটিতে ভেঙে ছড়িয়ে আছে একটা চীনে মাটির ফ্লাওয়ার ভাস। বোঝাই যাচ্ছে ছুটে আসতে গিয়ে ওই ফ্লাওয়ার ভাসেই ধাক্কা খেয়ে মেয়েটি পড়ে গেছে। সেই জন্যেই অমন বিকট শব্দ হয়েছিল। অসহায় হয়ে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ। বুঝি বা মনে মনে অকেজো পা দুটিকে অভিসম্পাত করছিলেন। তখনই এগিয়ে এসেছিলেন দীপক পাল। স্যার, একটু সরে দাঁড়ান প্লিজ, আমাকে ভেতরে যেতে দিন। কথা না বাড়িয়ে সরে দাঁড়িয়েছিলেন ভাদুরী মশাই। তারপরের ঘটনাগুলো খুবই দ্রুত ঘটেছিল। তৎপর হাতে মেয়েটিকে সোজা করে শুইয়ে নাড়ি টিপে ধরেছিলেন দীপক পাল। কয়েক সেকেন্ড পরে বলে উঠেছিলেন, নাড়ি তো পাচ্ছি না, হসপিটালাইজ করতে হবে।
ভাদুরী মশাইয়ের কথা থেকে জানা গেছিল এই মুহূর্তে বাড়িতে তিনি আর তার নাতনি ছাড়া আর কেউই নেই। কাজের লোকটি অসুস্থ বলে আসেনি। ফোন করলে অবশ্য ড্রাইভার চলে আসবে, কিন্তু তাতে অনেকটা সময় লাগবে। সঞ্জয়ের দিকে তাকিয়ে কাঁপা গলায় তিনি বলেছিলেন, আমার লাইব্রেরিতে টেবিলের ওপর একটা ডায়েরি আছে, ওতে ফোন নাম্বার লেখা থাকে। ওখান থেকে নাম্বার নিয়ে একটা অ্যাম্বুলেন্সে ফোন করবেন প্লিজ। পাড়ার ক্লাবেই একটা অ্যাম্বুলেন্স আছে। ফোন করা হয়েছিল এবং জানা গেছিল কিছুক্ষণ আগেই অ্যাম্বুলেন্সটি অন্য একজন রোগীকে নিয়ে রওনা দিয়েছে। অসহায় বৃদ্ধ বলেছিলেন, ওর চোখে মুখে একটু কেউ জল দেবেন। মেয়েটি হাত ছেড়ে উঠে দাঁড়িয়ে দীপক পাল বলেছিলেন, জল দিয়ে লাভ হবে না স্যার, যদি অনুমতি করেন তাহলে একটা কথা বলবো। চোখে প্রশ্ন নিয়ে তাকিয়েছিলেন ভাদুরী মশাই। দীপক পাল বলেছিলেন, আমাদের সঙ্গে তো গাড়ি আছে, আমরা কি ওনাকে হাসপাতালে নিয়ে যেতে পারি? আশার আলো ফুটে উঠেছিল এই মুহূর্তে চিন্তিত কিন্তু প্রকৃতভাবে তীক্ষ্ণ দুটি চোখে। বৃদ্ধ বলেছিলেন, চলুন, কিন্তু আমাকেও আপনাদের সঙ্গে নিন। অমিয়র দিকে তাকিয়ে দীপক পাল বলেছিলেন, স্যার আপনি তিতাস ম্যাডামকে ফোন করে ব্যাপারটা বলে দিন। আপাতত আমি আর আপনি স্যার আর ওনার নাতিকে নিয়ে হাসপাতালে চলে যাচ্ছি। সঞ্জয়বাবু আর পল্লববাবু একটা ট্যাক্সি ধরে না হয় চলে আসুন। তিতাস নামটা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছিল পল্লব। এই নামটা শুনেই না সেদিন অমিয়র ফোনটা সে কেটে দেয়নি। মনের গোপনে একটা আশা নিয়েই তো সে বারাসাত এসেছিল, কিন্তু ঘটনা পরম্পরায় আর তিতাস প্রসঙ্গ কথা হয়ে ওঠেনি। পল্লব বুঝতে পারল তিতাস এখন বারাসাত হাসপাতালে পোস্টেড। সঞ্জয়ের ডাকে ঘোর কেটেছিল পল্লবের। ছুটে গিয়েছিল মেয়েটিকে তুলতে। অমিয় ততক্ষণে তিতাসকে ফোন করে দিয়েছে। বৃদ্ধের কোলে মাথা আর অমিয়র কোলে পা রেখে পেছনের সিটে শুয়েছিল মেয়েটি, আর দীপক পাল হু হু করে জিপ ছুটিয়েছিলেন বারাসাত হাসপাতালের দিকে। আসতে না আসতেই মেয়েটিকে আইসিইউতে ভর্তি করে দিয়েছে তিতাস। এখন তিতাস মেয়েটিকে পরীক্ষা করছে, আর ওরা অপেক্ষা করছে তিতাসের চেম্বারে। এখানে আসার পর ভাদুরী মশাইয়ের কাছ থেকেই জানা গিয়েছে তার নাতনির নাম অপালা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে এনশিয়েন্ট ইন্ডিয়ান লিটারেচার নিয়ে পোস্ট ডক্টরাল করছে। রিসার্চের কাজেই 8 মাসের জন্য দেশে এসেছে। অপালার দাদা সৌমেন্দ্রনাথ অর্থাৎ ভাদুরী মশাইয়ের নাতি আবার থাকেন জাপানে। সেখানে তিনি জাপানি ছেলেমেয়েদের নো কাবুকি ইত্যাদি নানা ধরনের জাপানি নাটকের ফর্ম পড়ান। সম্প্রতি ভাদুরী মশাইয়ের পুত্র ও পুত্রবধূ ছেলের সাথে দেখা করতে জাপান গেছেন, তাই আপাতত বাড়িতে দাদু আর নাতনি। তা তিতাসের চেম্বারে বসে ভাদুরী মশাই বাচ্চাদের মতন চঞ্চল হয়ে পড়েছিলেন, আর তাই দেখে পল্লব ফিকফিক করে হাসছিল। এমন সময় দৌড়ে এলো তিতাস। ভাদুরী মশাইয়ের কাছে গিয়ে বলল, আর ভয় নেই স্যার, আপনার নাতনি রেসপন্স করেছে, জ্ঞানও ফিরে এসেছে, তবে একটু ট্রমার মধ্যে আছে তো, কিছুটা সময় দিন, আমি আপনার সঙ্গে দেখা করিয়ে দিচ্ছি। এতক্ষণ পর স্বস্তির একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বৃদ্ধের গলা দিয়ে। ক্রাচ দুটো সাহায্যে খানিকটা সময় নিয়ে উঠে দাঁড়ালেন তিনি। তারপর তিতাসের মাথায় হাত রেখে স্মিত হেসে বললেন, রাজরাজেশ্বরী হও। তিতাসও তার পা ছুঁয়ে প্রণাম করল, আর উঠতেই দেখতে পেল একটু দূরে দাঁড়িয়ে তার দিকে অবাক চোখে তাকিয়ে রয়েছে পল্লব। পল্লব এখানে কি করছে? যদিও 3 বছর পর এই প্রথম দেখা, তবু তিতাসের চোখ এড়ালো না। এই 3 বছরে বেশ খানিকটা মোটা হয়েছে পল্লব। চশমার ফ্রেমটা বদলেছে, আর বরাবরের মতো জামাটায় ইস্ত্রি নেই। পকেটের কাজটা বিশ্রীভাবে কুঁচকে আছে। বিস্ময় কাটতে না কাটতেই কে যেন এসে কাঁধে হাত রাখলো। ঘুরে তাকিয়ে তিতাস দেখল সঞ্জয় দাঁড়িয়ে রয়েছে ঠিক তার পেছনে। বাক্যস্ফূর্তি হতে কয়েক মুহূর্ত সময় লাগলো তিতাসের। তারপরই সে ভাদুরী মশাইয়ের দিকে ফিরে হাত জোর করে বলল, আমাকে মাফ করবেন স্যার। বলেই সঞ্জয় বলে একটা চিৎকার দিয়ে সঞ্জয়ের গলা ধরে ঝুলে পড়ল পায়। আলিঙ্গন শেষ হতে দুহাতে মুখ ঢেকে বলে উঠল, ও মাই গড, এত বছর পর তোরা সবাই একসাথে এখানে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। কখন এসেছিস তোরা? সঞ্জয় বলল, কাল বিকেলে। কাল বিকেলে এসেছিস? আর এই শয়তান, সরি স্যার, বদমাইশ অমিয়টা আমাকে কিচ্ছু বলেনি। অমিয় এগিয়ে এলো। বলার মতো পরিস্থিতি ছিল না রে তিতাস, আমরা সবাই খুব বিপদের মধ্যে আছি। থমকে গেল তিতাস। বিপদ? কি হয়েছে? অমিয় বলল, শান্ত হয়ে বস, আমি সব বলছি। যৌবনের এই উচ্ছলতা দেখে মৃদু মৃদু হাসছিলেন ভাদুরী মশাই, কিন্তু বিপদের কথা শুনে তার কপালেও ভাঁজ পড়ল আবার। হয়তো মনে পড়ে গেল একটু আগে এদেরই তিনি বাড়ি থেকে বার করে দিয়েছিলেন।
কিন্তু আজ এরা না থাকলে অপালার অনেক বড় ক্ষতি হতে পারত। গম্ভীর গলায় তিনি বলে উঠলেন, যদি আপত্তি না থাকে বিষয়টা আমার সামনে বলা যায়। অমিয় বলল, পালদা আমি বলি। তিতাসের চেম্বারে টেবিল ঘিরে বসে আছে ওরা 6 জন। মাথা নাড়লেন দীপক পাল। হ্যাঁ স্যার, আমি এমনিতেও গুছিয়ে সবটা বলে উঠতে পারবো না। ঘাড় নেড়ে ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে দীপক পালকে দেখিয়ে অমিয় বলল, স্যার ইনি হলেন বারাসাত থানার এএসআই দীপক পাল। গতকাল দুপুর থেকে পালদার মেয়ে মিতুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 1:30-2 নাগাদ কলেজ থেকে বেরিয়েছে, কিন্তু আর ফেরেনি। সে কি? চমকে উঠল তিতাস। তারপর আমরা আমাদের সাধ্যমতো ইনভেস্টিগেট করেছি, সম্ভাব্য সমস্ত জায়গা তন্ন করে খুঁজেছি, কিন্তু মিতুলকে পাইনি। রাতের দিকে ওর ক্লাসের ছেলে মেয়েদের জেরা করে আমরা একটা অদ্ভুত ইনফরমেশন পাই, আর সেটা থেকে শিওর হই যে এটা ঠিক আর 5টা কিডন্যাপিংয়ের কেস থেকে একটু আলাদা। ভাদুরী মশাই বললেন, কি ইনফরমেশন? অমিয় বলল, হ্যাঁ বলছি স্যার, তবে তার আগে আপনাকে অন্য কয়েকটা ঘটনার কথাও বলতে হবে। আমরা প্রমাণ পেয়েছি যে ওই ঘটনাগুলোর সাথে মিতুলের হারিয়ে যাওয়ার একটা স্পষ্ট যোগাযোগ আছে। তোমরা এত কিছু প্রমাণ পেয়েছো অথচ মেয়েটাকে খুঁজে পাচ্ছ না? এই প্রথম ভাদুরী মশাই আপনি ছেড়ে তুমি বলে উঠলেন। পল্লবের সাথে চোখাচোখি করতে গিয়ে সঞ্জয় দেখল পল্লবের এসবের দিকে মন নেই। সে হাঁ করে তিতাসের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করে কোনা চেপে বসেছে যাতে তিতাস দেখতে না পায়। অমিয় বলল, না স্যার, সেই জন্যেই তো আপনার কাছে ছুটে গিয়েছিলাম। একমাত্র আপনিই পারেন এই বিপদটা থেকে উদ্ধার করতে। এ কথার উত্তর না দিয়ে ভাদুরী মশাই বললেন, বলে যাও। নিজেকে একটু গুছিয়ে নিল অমিয়। যেমনভাবে কলেজে প্রেজেন্টেশন দেওয়ার আগে গুছিয়ে নিত, অনেকটা সেভাবেই। অনেকদিন পর আজ আবার কোনো অধ্যাপকের মুখোমুখি পরীক্ষায় বসতে হয়েছে। আর এ যে সে পরীক্ষা নয়, পাশ করার ওপর নির্ভর করছে মিতুলের ভাগ্য। অমিয় বলতে শুরু করল, হ্যাঁ স্যার, গত কয়েকদিন ধরেই বারাসাত তো তার সংলগ্ন অঞ্চলে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। মৃতদেহ উধাও হয়ে যাচ্ছে। যেন সামান্য একটু নড়ে চড়ে বসলেন ভাদুরী মশাই। উত্তেজিত গলায় তিতাস বলে উঠল, রাইট, আমাদের হাসপাতালের মর্গ থেকেও না একটা বডি উধাও হয়েছে। তারপর ধর এই যে সমীরের কেসটা, এটাও তো সেম। অমিয় বলল, হ্যাঁ ও দুটো তো বটেই, ওর পরে আরও 2টো বডি জাস্ট ভ্যানিশ হয়ে গেছে। এই নিয়ে 4টে। একজন ডোমের বয়ান অনুসারে একটা বডি তো জ্বলন্ত চুল্লির মধ্যে থেকেই উধাও হয়েছে। গলা ঝাড়লেন ভাদুরী মশাই। ডোমের বয়ান কতটা বিশ্বাসযোগ্য? অমিয় বলল, দেখুন, বিশ্বাসযোগ্য একটা কারণেই স্যার, যারা এই বডি ভ্যানিশের সময় কাছাকাছি ছিল তারা প্রত্যেকেই একটা কমন ব্যাপার লক্ষ্য করেছে। সেটা হলো তীব্র একটা পচা গন্ধ। আরও কিছু বলতে যাচ্ছিল অমিয়, তাকে থামিয়ে দিয়ে সঞ্জয় স্বভাব বিরুদ্ধভাবে বলে উঠল, এত ঘুরিয়ে না বলে আসল কথাটা বল না। স্যার, এই প্রত্যেকটা মৃতদেহ উধাও হয়ে যাওয়ার পেছনে রয়েছে একটা পিশাচ, আর এই পিশাচটি যার হুকুমে চলে সেই তান্ত্রিকই মিতুলকে কিডন্যাপ করেছে। আপনার সামনে বলতে আমার বাধো ঠেকছে, তবু না বললে তো উপায় নেই, তাই জন্য বলছি। এই তান্ত্রিকের এমন একটা মেয়ের দরকার ছিল যার এ মাসের পিরিয়ডসটা সদ্য শুরু হয়েছে, আর দুর্ভাগ্যক্রমে সেই মেয়েটি মিতুল। চাপা টেনশন ধ্বনিত হলো ভাদুরী মশাইয়ের গলায়। ঠিক বলছো তুমি? এত নিশ্চিত কি করে হচ্ছ যে? কথা কেটে সঞ্জয় ক্লান্ত হতাশ গলায় বলল, হচ্ছি কারণ যে লোকটা এইসব করছে সে আমার নিজের মামা। তার নাম লোকনাথ চক্রবর্তী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কাউকে গুলি করলে যেমন বিস্ময় আর যন্ত্রণা একসাথে অনুভূত হয়, অবিকল তেমনভাবেই বিস্মিত ও যন্ত্রণাকাতর হয়ে উঠল ভাদুরী মশাইয়ের মুখখানি। ব্যথিত কণ্ঠে অস্ফুটে তিনি বলে উঠলেন, সর্বনাশ। ভাদুরী মশাইয়ের এই অসহায়তা মুহূর্তে চারিয়ে গেল বাকি 5 জনের মধ্যে। ভয়ার্ত কণ্ঠে দীপক পাল বলে উঠলেন, এমনভাবে সর্বনাশ বললেন কেন স্যার? আমার মেয়েটা কি তবে? বুঝে এলো দীপক পালের গলা। অস্থির মাথা নেড়ে বৃদ্ধ বলে উঠলেন, জানি না, আমি জানি না। যা সন্দেহ করছি তা যদি সত্যি হয় তাহলে বরং তোমার মেয়ের মৃত্যু কামনাটাই করো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি
লোকনাথের সাধনা সম্পন্ন হওয়ার আগেই যেন তোমার মেয়ের মৃত্যু হয়, নয়তো এই অত্যাচার সে সইতে পারবে না। অসম্ভব এই কথায় কাঁপতেও ভুলে যান দীপক পাল। স্তব্ধ হয়ে বসে থাকে বাকিরাও। শুধু বৃদ্ধের চোখ দিয়ে গড়িয়ে নামে এক ফোঁটা জল। কঠিন হয়ে ওঠে চোয়াল। দাঁতে দাঁত চেপে বলে ওঠেন, পাষণ্ড। নীরবতা ভেঙে সঞ্জয় বলে ওঠে, আপনি আমার মামাকে চেনেন? ভাদুরী মশাই কিছু বলতে যাবেন, তার আগেই দরজায় এসে দাঁড়ায় একটি জুনিয়র ডাক্তার। তিতাসের উদ্দেশ্যে বলে ওঠে, ম্যাম, পেশেন্ট এখন স্টেবল, ওনার দাদুর সঙ্গে দেখা করতে চাইছেন। বৃদ্ধকে হাত ধরে দাঁড় করায় তিতাস, বলে, আসুন স্যার, আগে নাতনির কাছে দেখা করে নিন। ক্রাচ ঠুকে ঠুকে তিতাসের সঙ্গে ঘর থেকে বেরিয়ে যান ভাদুরী মশাই। তার গমন পথের দিকে তাকিয়ে পরাজিত মানুষের মতো দীপক পাল বলে ওঠেন, উনি মিতুলের মৃত্যু কামনাটা কেন করতে বললেন স্যার? মানে কি সন্দেহ করছেন উনি? মানে কিসের অত্যাচার? ওই লোকটা কি করতে চায় মিতুলকে নিয়ে? এই উত্তর জানা নেই কারোর। শুধু অজানা একটা আশঙ্কা বুকের মধ্যে জাল বুনে চলেছে মাকড়সার মতো। যেন ধীরে ধীরে সে শিকারের দিকে এগোচ্ছে। শিকারটি সব দেখতে পাচ্ছে, কিন্তু লালারসে বন্দি অবস্থায় আসন্ন যন্ত্রণার জন্য অপেক্ষা করা ছাড়া আর কি বা করার থাকে। চুপ করে রইল ওরা তিনজন। ওদিকে নাতনির সঙ্গে দেখা করে ভুরুটা যেন আরো বেশি কুঁচকে গেল ভাদুরী মশায়ের। এমনিতেই লোকনাথের নাম শোনার পর থেকে তীব্র একটা অস্বস্তি কাজ করছে তার মধ্যে। এই লোকনাথের জন্যই আজ থেকে 30 বছর আগে তিনি তন্ত্র চর্চা বন্ধ করে দিয়েছিলেন। সেই লোকনাথ আবার ফিরে এসেছে, এবং সে যা করতে চলেছে তা ভয়াবহ। যদিও মেয়েটির বাবার সামনে তিনি সন্দেহ শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু আসলে তার মনে কোনো সন্দেহই নেই। তিনি সবটাই বুঝতে পেরেছেন। তিনি জানেন লোকনাথ কি করতে চলেছে। এই ভূভারতে ওই বিশেষ এবং ভয়ানক সাধনাটির কৌশল জানতেন শুধু তিনি, আর জানে লোকনাথ। এমনিতেই মিতুল নামে মেয়েটিকে কিভাবে রক্ষা করবেন তার কোনো উপায়ই তিনি খুঁজে পাচ্ছেন না। তার মধ্যে অপালা যা বলল তা তাকে আরও বেশি ভাবিয়ে তুলেছে। অপালার বয়ান অনুসারে সে ঘরে বসে ল্যাপটপ খুলে পড়ছিল আর একটা খাতায় নোটস নিচ্ছিল। হঠাৎ একটা বছর 5-6 বাচ্চা মেয়ে তার কলমটা তুলে নিয়ে দৌড় দেয়। প্রথমটা সে খুব অবাক হয়েছিল। তাদের বাড়িতে তো এমন কোনো মেয়ে নেই, তবে কি বাইরে থেকে কেউ ঢুকে পড়েছে? তারপরই সে মেয়েটিকে ধরতে ছুটে যায় এবং ফ্লাওয়ার ভাসে ধাক্কা খেয়ে পড়ে যায়। অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে এসে দেখতে পায় মেয়েটি তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। মেয়েটি বলে ওঠে, রাগ করো না দিদি, ব্যাস। এরপর আর কিছু মনে নেই তার। ভাদুরী মশাই নিশ্চিত তার বাড়িতে অমন কোনো মেয়ে ঢোকেনি, কারণ গেটের তালা খুলেই অচেতন অপালাকে জিপে তোলা হয়েছিল। তবে মেয়েটি কোথা থেকে এলো? ভাবতে ভাবতেই তিনি শিউরে ওঠেন। এ কি তবে লোকনাথেরই কোনো ছল? এত বছর পর সে ফিরে এসেছে গুরুর ওপর প্রতিশোধ নিতে। 2 হাতে কপালের রগ ধরে বসেছিলেন ভাদুরী মশাই। ওরা সকলে উৎসুক হয়ে তাকিয়েছিল তার দিকে, কিন্তু কেউই কিছু বলার সাহস পাচ্ছিল না। অপেক্ষা করছিল কখন বৃদ্ধ নিজে থেকে কিছু বলে ওঠেন। নাতনিকে দেখে এসে তিতাসের চেম্বারে ফিরে সেই যে কপাল ধরে বসেছেন, তারপর 10 মিনিট কেটে গেছে, একবারও মুখ তোলেননি। পল্লব 2-1 কথা বলে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু সঞ্জয়ের চিমটি খেয়ে চুপ করে যেতে বাধ্য হয়েছে। হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেললেন ভাদুরী মশাই। তারপর মুখ তুলে বললেন, আপনাদের কারোর কাছে একটা সিগারেট হবে? হকচকিয়ে গেল সবাই। বৃদ্ধের কাছ থেকে এই কথাটা কেউই আশা করেনি। সঞ্জয় ছাড়া এখানে সকলেই স্মোকার, কিন্তু ভাদুরী মশাইয়ের ব্যক্তিত্বের সামনে সবার মনেই যেন সেই প্রথম প্রথম সিগারেট খেতে গিয়ে ধরা পড়ার লজ্জাটা ঘনিয়ে উঠল। ওদের অস্বস্তি বুঝে বৃদ্ধ বললেন, লজ্জার কিছু নেই, থাকলে দাও। 20 বছর হলো ধূমপান ছেড়েছি, কিন্তু আজকে মনটা একেবারেই বসে নেই, স্নায়ুগুলো চঞ্চল। সবটা গুছিয়ে বলতে গেলে একটু ধাতস্থ হতে হবে। উঠে প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ভাদুরী মশাইয়ের দিকে এগিয়ে দিল পল্লব। সিগারেটটা ঠোঁটের ফাঁকে রাখলেন তিনি, কিন্তু লাইটার জ্বালিয়ে সিগারেট ধরিয়ে দিতে যেতেই বাধা পেল পল্লব। হাত তুলে থামিয়ে দিয়ে তিনি বললেন, আমাকে দাও। মুখাগ্নি একেবারে শেষ দিনে হওয়াটাই অভিপ্রেত। অপ্রতিভ হয়ে লাইটারটা ভাদুরী মশাইয়ের হাতে দিয়ে নিজের জায়গায় বসে পড়ল পল্লব। সঞ্জয় চাপা গলায় বলল, সব জায়গায় পায়ে তারা মারলে চলে না। চাপা গলায় উত্তর দিল পল্লব, বুড়োটি একটি বাস্তুঘুঘু। সঞ্জয় কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ভাদুরী মশাই বলে উঠলেন,
আজ থেকে প্রায় ৩৫ বছর আগের কথা। লোকনাথ আমার কাছে এসেছিল। টান টান হয়ে বসলো ওরা ৫ জন। ওদের মুখের দিকে একবার চোখ বুলিয়ে ভাদুরী মশাই বলতে শুরু করলেন। লোকনাথ তখন যুবক, কতই বা বয়স হবে, বড় জোর ২৫ কি ২৬। কোথা থেকে যে ও আমার সন্ধান পেয়েছিল আমি জানি না। একদিন সকালে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোচ্ছি, শটান এসে পায়ের ওপর শুয়ে পড়ল, বলল, চরণে আশ্রয় দিন গুরুদেব। সে সময় অনেকেই নানা বিপদে আপদে আমার কাছে আসতো। আমি ভেবেছিলাম তেমনই কেউ হবে। বললাম, এখন না, বিকেলে এসে দেখা করো। তা কথা না বাড়িয়ে ও তো চলে গেল। সারাদিন নানা কাজে আমিও ভুলেই গেছিলাম। কিন্তু বিকেলে যখন বাড়ি ফিরছি, দেখি গেটের এক পাশে ও চুপ করে দাঁড়িয়ে আছে। মনে পড়ে গেল ওকে বিকেলে আমি দেখা করতে বলেছিলাম। বাড়ি ঢুকে জামা কাপড় বদলে ওকে ডেকে পাঠালাম লাইব্রেরি ঘরে। কিছুতেই চেয়ারে বসাতে পারলাম না ওকে। হাত জোর করে মাটিতে পায়ের কাছে বসল। নিজের পরিচয় দিল। তা আমি জিজ্ঞেস করলাম, তা কি সমস্যা তোমার? লোকনাথ বলল, সমস্যা নাই গুরুদেব, আমি আপনার শিষ্য হতে চাই, আপনার কাছে মন্ত্র নিতে চাই। শুনে আমি বিরক্ত হলাম। এমন অনেকেই আমার কাছে আসতো তখন, এসে দীক্ষা দিন বলে ঝোলাঝুলি করত। এদের সকলেরই ধারণা তন্ত্র একটি অত্যন্ত সোজা ব্যাপার। ২-৪ দিন অভ্যেস করলেই নাকি মস্ত তান্ত্রিক হওয়া যায়। লোকনাথকেও তাদের দলেই ফেলেছিলাম আমি, এবং যথারীতি আমি তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু লোকনাথ তো হাল ছাড়ার পাত্র ছিল না। সেদিনের পর থেকেও রোজ সকালে আমার কলেজ যাওয়ার সময় এবং বিকেলে ফেরার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকত। প্রথম প্রথম আমার মজাই লেগেছিল। এটা নতুন কিছু নয়। কম বেশি সবার মনেই ধারণা থাকে যে গুরু প্রথমবারেই কাউকে শিষ্য হিসাবে গ্রহণ করেন না, শিষ্যের ধৈর্যের পরীক্ষা নিতে চান। আমিও ৮ মাস অপেক্ষা করার পর আমার গুরু আমার প্রতি সদয় হয়েছিলেন। তা আমি ভেবেছিলাম লোকনাথও বাকিদের মতো এই ধৈর্যের পরীক্ষা দিতে দিতে মাসখানেকের মধ্যেই ক্লান্ত হয়ে রণে ভঙ্গ দেবে। কিন্তু লোকনাথ যে আমাকে এতটা ভুল প্রমাণ করবে আমি তখনও ভাবতেই পারিনি। গুরু কৃপা পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করেছি বলে আমার মনে একটা প্রচ্ছন্ন গর্ব ছিল, অস্বীকার করব না। সে গর্ব ভেঙে দিয়েছিল লোকনাথ। ১ মাস নয়, ২ মাসও নয়, টানা 1টা বছর ধরে প্রতিদিন লোকনাথ দাঁড়িয়ে থাকতো রাস্তার ধারে। শেষমেশ রণে ভঙ্গ দিয়েছিলাম আমি। একদিন রিক্সা থামিয়ে তার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলেছিলাম, এসো। সেই আমার কাছে লোকনাথের শিক্ষা শুরু হলো। দীক্ষা আমি আগেও কয়েকজনকে দিয়েছি, কিন্তু লোকনাথের মতন তুখোড় ছাত্র আমি আমার সমগ্র শিক্ষক জীবনে আর একটিও পাইনি। লোকনাথ আমার দেখা উজ্জ্বলতম ছাত্র। এই অবধি বলে চুপ করলেন ভাদুরী মশাই। সঞ্জয়ের নিজের কলেজ বেলার কথা মনে পড়ে গেল। তার চরম বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছিলেন শিক্ষকেরাই। আদর্শ শিক্ষকরা বুঝি বা এমনই হন। ছাত্র যতই খারাপ হোক না কেন, সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমনভাবেই স্নেহসিক্ত হয়ে আসে তাদের কণ্ঠ। তিতাস বলে উঠল, তারপর? গলা ঝেড়ে ভাদুরী মশাই বললেন, তারপর লোকনাথের মতন শিষ্য পেয়ে তারপর আমিও উৎসাহিত হয়ে উঠেছিলাম। যা জানতাম সবটা তার হাতে ধরে শিখিয়েছিলাম। লোকনাথের নিষ্ঠাও ছিল দেখার মতো। ও আমার বাড়িতেই থাকতো। আর 5 জন যারা তন্ত্র নিয়ে চর্চা করতে চাইতো তাদের সঙ্গে লোকনাথের একটা মূলগত পার্থক্য ছিল। তোমাদের একটা প্রশ্ন করি, আচ্ছা তন্ত্র কি বলো তো? আচমকা এই প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে গেল ওরা। পুরনো কথা বলতে বলতে বৃদ্ধ যে আচমকা প্রশ্ন করে বসবেন তা কেউই আন্দাজ করতে পারেনি। ওদের বাঁচিয়ে দিয়ে বৃদ্ধ নিজেই উত্তরটা দিয়ে দিলেন। বললেন, পদার্থবিদ্যার প্রায়োগিক দিক যেমন অ্যাপ্লায়েড ফিজিক্স, তেমনি তন্ত্র হলো মন্ত্রের প্রায়োগিক দিক। তাই এই প্রয়োগের দুটো দিকই রয়েছে, শুভ এবং অশুভ। যে কোনো শক্তিকেই ভালো এবং খারাপ দুভাবেই ব্যবহার করা সম্ভব। সাধারণ নিম্ন মেধার তান্ত্রিকেরা শক্তির অশুভ দিকটা নিয়েই মাতামাতি করে, আর তাতে ষটকর্ম অর্থাৎ
মারণ, উচাটন, বশীকরণ ইত্যাদি সামান্য শক্তি কিছু আয়ত্ত করে। উচ্চ মার্গের সাধনার কিছুই তারা জানে না। লোকনাথের কিন্তু ঝোঁক ছিল উচ্চ মার্গের সাধনার দিকে। ও কখনোই তাড়াহুড়ো করত না। থিওরি না বুঝলে যে ভালো প্র্যাকটিক্যাল করা যায় না সেটা লোকনাথ জানত। কিন্তু তখনও আমি বুঝিনি এই সবই ছিল লোকনাথের ছল। এগুলো ও করতো আমাকে খুশি করার জন্যে, আমার বিশ্বাস অর্জনের জন্যে। আর আমি মূর্খ ওকে বিশ্বাসও করেছিলাম। ওকে নিরাপদ ভেবে ওর সামনে খুলে দিয়েছিলাম গোপনতম এবং ভয়াবহ এক জগতের দরজা। আমি জানতাম না লোকনাথ এটারই অপেক্ষায় ছিল এতদিন। বড় করুণ শোনালো ভাদুরী মশাইয়ের গলা, যেন মিতুলের এই ঘটনার জন্য পরোক্ষে নিজেকেই দায়ী করলেন বৃদ্ধ। ইতস্তত করে তিতাস বলল, একটু বুঝিয়ে বলবেন স্যার? মাথা নাড়লেন বৃদ্ধ। ক্লান্ত স্বরে বললেন, বলতে তো হবেই মা। যে বিষ বৃক্ষের বীজ আজ থেকে 35 বছর আগে রোপণ করেছিলাম, আজ তাতে ফল ধরেছে। এ দায় আমি অস্বীকার করব কেমন করে? কিছু বলতে যাচ্ছিল অমিয়। হাত তুলে তাকে থামিয়ে দিলেন ভাদুরী মশাই। সান্ত্বনা দিও না আমাকে। গত 30 বছর ধরে এই ভয় আমি গোপনে পুষে রেখেছিলাম। আমি জানতাম একদিন না একদিন এই অনিষ্ট হবেই। শুধু আশা করেছিলাম তা ঘটবে আমার অগোচরে। কিন্তু নিয়তি কেনবদ্ধতে সেই আমি জড়িয়েই গেলাম। লোকনাথকে বিশ্বাস করে যে ভুল আমি করেছিলাম তার মাসুল আমায় দিতেই হতো। যাক, যা বলছিলাম, দেখো, আমি কোনোদিনই তন্ত্র সাধক হতে চাইনি। আমি সর্বান্তকরণে একজন শিক্ষক। পড়াশুনো করতে গিয়ে আমার তন্ত্র সম্পর্কে আগ্রহ জন্মায় এবং আমি বিষয়টির গভীরে প্রবেশ করতে চেয়েছিলাম। কপাল গুণে গুরু আমার ওপর কৃপা করেছিলেন। তা ভারতীয় তন্ত্র সম্পর্কে জানতে জানতেই আমার অন্যান্য দেশের তন্ত্র সম্পর্কেও কৌতূহল জন্মায় এবং আমি খুঁজতে শুরু করি। খুঁজতে খুঁজতে অবাক হয়ে দেখি পৃথিবীর নানান দেশে তন্ত্রের নানান রকম ফের। সেসব আমি সংগ্রহ করতে শুরু করি। দুটো জাবদা খাতা তৈরি করি। তার একটিতে আমি সেই সমস্ত বিদেশি তন্ত্রচর্চার শুভ প্রয়োগগুলি লিখে রাখতে শুরু করি এবং আরেকটি খাতায় লিখতে থাকি অশুভ প্রয়োগগুলির কথা। বড় ভয়ানক সেই সব পদ্ধতি, আর তার চেয়েও ভয়ানক তার ফল। এই দুটি খাতাই আমি লোকনাথকে পড়তে দিয়েছিলাম। আমি নেহাতি একাডেমিক কৌতূহল থেকে সেই সব লিখে রাখতাম, কিন্তু লোকনাথের ছিল বিপরীত বুদ্ধি। ও আমাকে লুকিয়ে সেই সমস্ত গোপন এবং ভয়াবহ পদ্ধতিগুলো অভ্যেস করতে শুরু করে। একদিন ধরা পড়ে যায়। ওর চোখ দেখে আমি বুঝতে পারি ও মানুষ বলি দিয়েছে। সেই দিন লোকনাথকে আমি চড় মেরেছিলাম, পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছিলাম। মানুষ চিনি না বলে নিজের ওপর ভয়ানক ঘেন্না হয়েছিল আমার। কিন্তু সেবার বিচারে কিচ্ছু প্রমাণ হয়নি বলে লোকনাথ ছাড়াই পেয়ে যায়। ছাড়া পেয়েও আমার সঙ্গে দেখা করতে এসেছিল। গেট থেকেই ওকে দূর করে দিয়েছিলাম আমি বলেছিলাম, তোর মতন নরাধমের মুখ আমি দেখতে চাই না। কিন্তু যাওয়ার আগে লোকনাথ আমায় শাসিয়ে গেছিল। বলেছিল, আমি যা করেছিলাম তা যদি আপনার অন্যায় মনে হতো তাহলে নিজে হাতে আমাকে জুতো পেটা করতেন। পুলিশে দিলেন কেন? এই কাজটা আপনি ঠিক করেননি গুরুদেব, বিরাট ভুল করেছেন। আপনাকে এর মাসুল দিতে হবে। রাগে কাঁপতে কাঁপতে আমি সেদিন বলেছিলাম, হ্যাঁ, তোর যা করার আছে করে নিস। নিম্ন মার্গের 5 পেঁচি তান্ত্রিক ভয় দেখাচ্ছে কিনা নীরেন্দ্রনাথ ভাদুরীকে। তখনও জানতাম না যে লোকনাথ ফাঁকা আওয়াজ করেনি। প্রমাণ পেলাম দিন কয়েক পর। লিখতে বসে দেখলাম যে খাতায় বিদেশি তন্ত্রের অশুভ প্রয়োগগুলো লিখে রাখতাম তার মধ্যে সবচেয়ে ভয়ানক সাধনাগুলি যেসব পাতায় লেখা ছিল, পাতাগুলো কেউ নিপুণ হাতে কেটে নিয়েছে খাতা থেকে। আমার এতদিনের পরিশ্রম চুরি হয়েছে। বলা ভালো, আমি যে মারণাস্ত্র বানিয়েছি স্নেহান্ধ হয়ে, তাই তুলে দিয়েছি হিংস্র দুর্দমনীয় এক যুদ্ধবাজের হাতে। সেই দিনের পর থেকেই আমি সব ছেড়ে দিই।
আবার কে কবে এসে নিষ্ঠা দেখাবে আমার মন গলে যাবে। হাতে করে আর কোনো ফ্র্যাঙ্কেস্টাইন আমি তৈরি করতে চাইনি। দীর্ঘশ্বাস ফেলে থামলেন ভাদুরী মশাই। অস্বাভাবিক এক নিস্তব্ধতা গোটা ঘর জুড়ে। বুঝি বা পিন পড়লেও তার শব্দ শোনা যাবে। নীরবতা ভেঙে কথা বলে উঠল সঞ্জয়। এত জায়গা থাকতে মামা বারাসাতে এসে সব শুরু করলো কেন? এতক্ষণে তার উত্তর পাওয়া গেল। ঘাড় নাড়লেন ভাদুরী মশাই। ঠিক বলেছ। লোকনাথ অসীম ক্ষমতা পেতে চায় এবং সেটা পেতে চায় আমারই নাকের ডগায় বসে। আমাকে দেখিয়ে দিতে চায় আমি ওকে তাড়িয়ে দিলেও ওর সাধনায় কোনো বাধা পড়েনি। এবং আমার বিশ্বাস কি জানো, লোকনাথ যে ভয়ানক সাধনাটি করছে তাতে সিদ্ধি লাভ করলে ও সবার আগে আমার ওপরই প্রতিশোধ নেবে। পল্লব বলল, কিন্তু স্যার একটা কথা বলুন, আপনার ওপর যদি প্রতিশোধ নেওয়ারই থাকতো তাহলে এতদিন কি লোকটা চুপ করে বসে থাকতো? ওর তো একটা ওই কি যেন পিশাচ না কি যেন, সে তো আছেই, ওর কথায় ওঠে বসে। তাকে দিয়েই কি? পারতো না, বলে উঠলেন ভাদুরী মশাই। ওর পিশাচটি নিম্ন শ্রেণীর। গুরু বাক্য থেকে আমি আজ অবধি বিচ্যুত হইনি। গুরু কৃপায় এই আধারেও তো কিছু শক্তি আছে। ওই পিশাচ আমার কিছু করতে পারবে না। কিন্তু লোকনাথ এখন যে সাধনা করছে তাতে যদি ও সফল হয় তাহলে আমিও আর নিজেকে বাঁচাতে পারবো না। মহাশক্তিধর হয়ে উঠবে ও, সমস্ত ধ্বংস হয়ে যাবে, প্রলয় আসবে। মামির কথাগুলো যেন সঞ্জয়ের কানে বাজতে থাকে। মামিও ঠিক এই কথাগুলোই বলেছিল আমাকে টানছে, আমি আর লড়াই করতে পারছি না। সে যা চাইছে তা যদি হয় সর্বনাশ হবে, সব ধ্বংস হয়ে যাবে, প্রলয় আসবে। তার মানে মামাই মামিকে বন্দি করেছে। সেই জন্যই মামি সেদিন ওই কথাগুলো বলেছিল। কিন্তু কিসের সাধনা করছে মামা, আর তার জন্য মিতুলকে কেন দরকার তার? প্রশ্নগুলো ভাদুরী মশাইকেই করল সঞ্জয়। একটু চুপ থেকে ভাদুরী মশাই বললেন, তোমাদের মধ্যে কারোর কি ওই পিশাচটিকে দেখার দুর্ভাগ্য হয়েছে? সঞ্জয় ঘাড় নাড়ল। আমার হয়েছে স্যার। ভাদুরী মশাই বললেন, কেমন দেখতে তাকে? খুব বেঁটে আর মোটা, মাথায় টাক, মেয়েদের মতন গলায় কথা বলে। বিস্ময় হতবাক হয়ে গেল ওরা। অস্ফুটে সঞ্জয় বলল, আপনি গেনুকে জানেন? ম্লান হাসলেন বৃদ্ধ। ও, লোকনাথ বুঝি তার নাম রেখেছে গেনু? আবারও অবাক হওয়ার পালা। সঞ্জয় বলল, ওর নাম গেনু নয়। বৃদ্ধ বললেন, দেখো, ভূত প্রেত পিশাচ হাঁকিনি ডাকিনি এরা সবাই এক এক ধরনের শক্তি, যা আমাদের অনুভবযোগ্য এই চতুর্মাত্রিক জগতের বাইরে অবস্থান করে। বিশেষ সাধনার বলে এবং কখনো কখনো বিশেষ কার্যকারণ সম্পর্কে এরা আমাদের জগতে আসে। এরা প্রত্যেকেই এক একটা স্পিসিস। লোকে ভালোবেসে যেমন পোষা কুকুরের নাম দেয়, ঠিক তেমনই লোকনাথ তার পোষা পিশাচের নাম দিয়েছে। নিজের ভাষায় মনের ভাব ব্যক্ত করতে শিখিয়েছে। তবে এই পিশাচটির উল্লেখ কোনো ভারতীয় তন্ত্রে নেই, কারণ লোকনাথ যে সাধনায় প্রথমে এই পিশাচটিকে বশ করেছিল তা কঙ্গোর এক আদিম উপজাতির তন্ত্র, এবং ওই উপজাতিটি বামন, ডোয়ার্ফ। সেই জন্যই গেনুকে অমন দেখতে। বিস্ময়াভূত হয়ে একে অপরের মুখের দিকে তাকালো ওরা। পল্লব বলে উঠল, কঙ্গো? আফ্রিকা? ওই লোকটা আফ্রিকার তন্ত্র সাধনা করছে? মাথা নাড়লেন ভাদুরী মশাই। বললেন, এখন সে ওই বিশেষ সাধনাটির শেষ পর্যায়ে রয়েছে। এর দুটো পদ্ধতি এবং দুটোই মর্মান্তিক। প্রথম পদ্ধতির সাধনায় লোকনাথ কোনো কারণবশত ব্যর্থ হয়েছে, তাই দ্বিতীয় এবং চরম পন্থা। আমি যা বলতে চলেছি তা সহ্য করতে পারবে তো? দীপক পালের দিকে তাকিয়ে প্রশ্নটা করলেন ভাদুরী মশাই। ফ্যাকাশে মুখে ঘাড় নাড়লেন দীপক পাল। সহ্য করা ছাড়া আর কি কোনো উপায় আছে স্যার? আপনি বলুন, আমি জানতে চাই ওই লোকটা মিতুলকে নিয়ে কি করতে চায়। দীপক পালের মনের কথা যেন পড়তে পারলেন বৃদ্ধ। মাথা নেড়ে বললেন, তুমি যা ভাবছ তা নয়। লোকনাথ তোমার মেয়ের দিকে মোটেই কামনার দৃষ্টিতে তাকাবে না। ও
ওকে অশালীনভাবে স্পর্শও করবে না, কারণ ও তোমার মেয়েকে এখন কন্যা রূপে দেখছে। তাহলে ওই লোকটার থেকে মিতুলের কিসের ভয়? তাহলে কেন আপনি বলছেন মিতুলের সাথে যা হতে চলেছে তার থেকে মৃত্যুও শ্রেয়? তার মানে ও তো মিতুলকে মারবে না, তাই না? বলুন। তবে মানে আমি কিছু বুঝতে পারছি না স্যার, আমি কিছু বুঝতে পারছি না। কেঁদে ফেললেন দীপক পাল। হতাশ গলায় বৃদ্ধ বললেন, বুঝতে পারছো না তার কারণ ওই বীভৎসতা কল্পনা করার শক্তি ঈশ্বর মানুষকে দেননি। তার জন্যে লোকনাথের মতো দানব হতে হবে। এই সাধনা 7 দিন ধরে চলে। 7ম দিনটি হতেই হবে বিশেষ কোনো তিথি। আজ যদি মৃতদেহ উধাও হতে শুরু হওয়ার 5ম দিন হয়, তাহলে আর 2 দিন পরেই সেই বিশেষ তিথিটি আসবে, এবং তোমরা জানো কিনা জানি না, আর 2 দিন পরেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চমকে উঠল ওরা। তাই তো, এই কথাটা তো আগে মাথায় আসেনি। সত্যি তো 2 দিন পর সূর্যগ্রহণ, এবং খবরে বলছে এমন সূর্যগ্রহণ নাকি 24 বছর পর হচ্ছে। পরেরটি হবে আরও 32 বছর পর। ভাদুরী মশাই বললেন, যে কোনো তন্ত্র সাধকের কাছে এমন তিথি লোভনীয়, কারণ এ মাহেন্দ্রক্ষণ কালে ভদ্রে আসে। তাই জন্যেই লোকনাথ সাধনার জন্যেই বিশেষ সময়টি বেছে নিয়েছে। এই পদ্ধতিতে প্রতিদিন একটি একটি করে শবের ওপর বসে সাধনা করতে হয়। সাধনার 4র্থ দিন থেকে শেষ 4 দিন ওই শবের মুখে মদের বদলে দিতে হয় কুমারী মেয়ের রজ, এবং 7ম দিনে আসে সেই ভয়াবহ ক্ষণ যখন সাধক তার সমস্ত শক্তি পোষা পিশাচের মধ্যে সমর্পিত করে এবং পিশাচটিকে পুত্র রূপে কল্পনা করে। অসহায় মেয়েটির সঙ্গে তার বিবাহ দেয়। রজস্বলা মেয়েটিকে বলপূর্বক রমণ করে সেই পিশাচ, এবং তৎক্ষণাৎ মেয়েটির গর্ভ সঞ্চার হয়। কয়েক দণ্ডের মধ্যেই মেয়েটি জন্ম দেয় আর একটি পিশাচের, যার শক্তির তুলনা হতে পারে শুধুমাত্র ঈশ্বরের সঙ্গে, এবং অবশ্যই সেই পিশাচটিও সাধকের আজ্ঞাবহ। তারপর পিশাচ জন্ম দেওয়ার অভিশাপে ধীরে ধীরে মেয়েটির দেহ পচতে শুরু করে। অসহ্য যন্ত্রণায় মেয়েটি ছটফট করতে থাকে, কিন্তু মৃত্যু আসে না। মৃত্যুও যেন মুখ ফিরিয়ে নেয় অভিশপ্ত মেয়েটির থেকে। এই যন্ত্রণা দীর্ঘস্থায়ী হয় এবং শেষ পর্যন্ত তাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেয় মাংসভোজী পরজীবী কীটের দল। দীর্ঘশ্বাস ফেলে চুপ করলেন ভাদুরী মশাই। বজ্রাহত হয়ে বসে রইল ওরা 5 জন। এমন অসম্ভব অবাস্তব হাড় হিম করা কথা ওরা কেউ কখনো শোনেনি, আর শুনবে বলে ভাবেওনি। ভাদুরী মশাইয়ের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে আচমকা অজ্ঞান হয়ে চেয়ার থেকে পড়ে গেলেন দীপক পাল। ভাদুরী মশাইয়ের হাত ধরে বাচ্চাদের মতো কাঁদছিলেন দীপক পাল, আর অমিও তাকে সান্ত্বনা দিচ্ছিল, কাঁদবেন না পালদা, আপনি তো বলেন এ জন্মের কর্মফল এ জন্মেই মিটিয়ে যেতে হয়। কখনো তো খারাপ কিছু করেননি আপনি। আপনার সঙ্গে এটা হতে পারে না, এটা হতেই পারে না পালদা। আমি বলছি আপনি শান্ত হন। কিন্তু শান্ত করা যাচ্ছিল না দীপক পালকে। এমন অসহায়ভাবে কখনো কাউকে কাঁদতে দেখেনি পল্লব। সেই কান্না চালিয়ে যাচ্ছিল সকলের মধ্যে। সবার চোখ দিয়েই কখন যে জল গড়াতে আরম্ভ করেছে কেউই খেয়াল করেনি। কাঁদছিল পল্লব। চোখ মুছে সে বলল, কিন্তু এর তো নিশ্চয়ই কোনো প্রতিকার আছে স্যার, সেটা কি? জোরে জোরে মাথা নাড়লেন বৃদ্ধ। না, নেই। একবারে সাধনা শুরু হলে কোনো প্রতিকার নেই। প্রথমত, লোকনাথ কোথায় সাধনা করছে একমাত্র সে বলে না দিলে জায়গাটা কোনো সাধারণ মানুষের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, যদি খুঁজে পাওয়া যায়ও, সাধনা শুরু হয়ে যাওয়ার পর কোনো রজস্বলা নারী ছাড়া মেয়েটির কাছে আর কেউ যেতে পারবে না। তৃতীয়ত, পিশাচটি সর্বক্ষণ মেয়েটিকে পাহারা দিচ্ছে। তার নজর এড়িয়ে মেয়েটিকে উদ্ধার করা কার্যত অসম্ভব। তবে একমাত্র একটিভাবেই এই সাধনা অসিদ্ধ হতে পারে,
যদি সময়ের আগেই মেয়েটির রজ বন্ধ হয়ে যায়, পিশাচটি যখন মেয়েটিকে রমণ করতে যাবে, তখন যদি মেয়েটির রক্তপাত না হয়, তাহলে সে মেয়েটিতে প্রবিষ্ট হতে পারবে না। কিন্তু তা কি করে সম্ভব? মিতুলের পিরিয়ডস তো সবে শুরু হয়েছে, অন্তত 6 দিন তা চলবে। ভাদুরী মশাই বলে উঠলেন, সেই জন্যেই তো বললাম প্রতিকার নেই। একমাত্র অলৌকিক কিছু না হলে মিতুলকে রক্ষা করা সম্ভব নয়। আমারই চোখের সামনে আমারই তৈরি করা দানব আমার নাতনির চেয়েও ছোট একটি অসহায় মেয়েকে এমন যন্ত্রণা দেবে, অথচ আমি কিচ্ছু করতে পারবো না। হায় ঈশ্বর, তুমি এই লিখেছিলে আমার অদৃষ্টে। অসহায়ভাবে মাথা নাড়তে লাগলেন ভাদুরী মশাই। কান্নায় গলা বুঝে এলো তার, কিন্তু তিতাস তাকিয়েছিল অন্যদিকে। তার মাথার মধ্যে একটাই কথা ঘুরছিল, যদি জায়গাটা খুঁজে পাওয়া যায়ও, সাধনা শুরু হয়ে যাওয়ার পর কোনো রজস্বলা নারী ছাড়া মেয়েটির কাছে আর কেউ যেতে পারবে না। যদিও ভাবনাটি অসম্ভব, তবু ভাবছিল তিতাস। কিন্তু না, হতাশ হলো সে। মিতুলকে বাঁচানোর জন্য হাতে মাত্র 2 দিন সময় আছে। তার পিরিয়ডসের ডেট আসতে এখনো 4 দিন দেরি। হাসপাতালের একটা অদ্ভুত গন্ধ থাকে। ডেটল, ফিনাইল, ওষুধ, রক্ত, হাগামোতা সব মিলিয়ে একটা বিচ্ছিরি চিমসে গন্ধ। মাথা ফাতা ধরে যায়। তাও কেবিনে আছে বলে জায়গাটা অনেক পরিষ্কার। যদি জেনারেলে ফেলে রাখতো তাহলে আর দেখতে হতো না। আগে এসব প্রবলেম হতো না। গত রাত নেশা করে নিজের বমির ওপরেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু গত 4 বছর ধরে গুরুর সাথে থাকতে থাকতে অভ্যেস বদলাচ্ছিল। গুরু হেভি সাফসুতরো মানুষ। সবসময় কাঁচা জামা প্যান্ট পরতো, সেন্ট মাখতো। বলতো ভালো গন্ধ মানে মন ভালো থাকে। গুরুর কথা মনে পড়ে চোখটা ভিজে উঠল সমীরের। সমীরকে অনাথ করে দিয়ে অকালেই চলে গেল মানুষটা। গুরু আর তিতাস দিদি, মোটে এই দুটো মানুষই তো ছিল জীবনে। তাও একজনকে নিয়ে নিল ওই দানবের বাচ্চাটা। ঝপ করে মাথায় রক্ত উঠে গেল সমীরের। মনে মনে বলল, মা কসম, ওই দানবের বুকের রক্ত যদি না খেয়েছি তো আমার নাম সমীর দলুই না। বলতে বলতে পাশ ফিরে শুতে গিয়েই আরো বেশি করে ঝাঁট জ্বলে গেল সমীরের। এমন ধলতার ব্যান্ডেজ যে পাশ অবধি ফেরা যায় না। তিতাস দিদির বলিহারি। মোটে 2টো পাঁজরার হাড় ভেঙেছে আর মাথায় 14টা সেলাই পড়েছে, তার জন্য আটকে রেখে দিয়েছে। এইভাবে শুয়ে থাকতে থাকতে মেজাজটা তো আরো বিগড়ে যাচ্ছে। একটু আগে তো একটা নার্সের সাথে হেভি ঝামেলা হয়ে গেল। ওয়ার্ড বয়টাকে ঘুষ দিয়ে 1 প্যাকেট সিগারেট আনিয়েছিল। সবে ধরিয়ে 2টো শুকটান দিয়েছে, নার্সটা এসে হুজ্জুতি বাঁধিয়ে দিল। আরে ভালো মুখে বললেই হতো। আরও গোটা 4 টান দিয়ে সে ফেলেই দিত সিগারেটটা। তা না, কি হম্বি তম্বি, এক্ষুনি ফেলো, এটা হাসপাতাল, পাড়ার ক্লাব না। আরে বেটা, সে কি জানে না যে এটা পাড়ার ক্লাব না? পাড়ার ক্লাব হলে কি তিতাস দিদি দুবেলা ক্যারাম পিটতে আসে? চত্ব আবদা মার্কা কথাবার্তা। তাও বেশি কথা না বাড়িয়ে সমীর সিগারেটটা ফেলেই দিয়েছিল। কিন্তু সে মাল চুপ করলে তো ভেজর ভেজর করেই যাচ্ছিল। লাস্টে যেতে যেতে বলেছিল, তিতাস ম্যাডামের সবেতে বেশি বেশি, এইসব নেশাখোরদের এত তোল্লাই দেওয়ার কি আছে কে জানে বাবা। ব্যাস, সমীরের আতামাজি সাটাকলি। গুরুর মুখ চেয়ে এত কষ্ট করে নেশা ছেড়েছে, আর সে নেশা নিয়েই নাকি অপবাদ। মুখ দিয়ে বেরিয়ে গেছিল, হ্যাঁ আমি নেশা করা, তুমি সাধু। আর যায় কোথায়? সেই মেয়েটা কেঁদে কেটে পুরো যাত্রাপালা বসিয়ে দিল। হেড নার্স এসে শাসিয়ে গেছে, তিতাস ম্যাডাম এসে সমস্ত বলে দেবে। সেই নিয়ে খানিকটা চাপে আছে সমীর। তিতাস দিদির মুড সে কিছুতেই ধরতে পারে না। এই হাসি খুশি তো এই গম্ভীর। আর যখন কাউকে ঝাড়ে না, একেবারে পাছায় বিছুটি পাতা ডলে দেয়। সমীর বুঝতে পারছে কিস্তিটা মারা উচিত হয়নি, কিন্তু গুলি তো বেরিয়ে গেছে বন্দুক থেকে। সব থেকে ভালো হতো যদি হাসপাতাল থেকে পালাতে পারত। তাহলে হপ্তাখানেক তিতাস দিদিকে মুখ দেখাতে হতো না। ততদিনে নিশ্চয়ই দিদি শান্ত হয়ে যেত। কি করবে বুঝে উঠতে পারছিল না সমীর। তখনই কে যেন দাদা বলে ডেকে উঠল। ঘাড় ঘুরিয়ে সমীর অবাক। বেডের বাঁ দিকে দাঁড়িয়ে আছে একটা রোগা পাতলা বাচ্চা ছেলে। 7-8 বছর বয়স হবে। চোখ দুটো বড় বড় আর মুখখানা হেভি মিষ্টি। অবাক হয়ে গেল সমীর। এই হাফ টিকিটটা এখানে কোত্থেকে এলো? সে তো দরজার দিকে মুখ করেই শুয়েছিল। কই, ঢুকতে তো দেখেনি। তাহলে
অবশ্য অন্যমনস্ক ছিল, তাই হয়তো খেয়াল করেনি। নিশ্চয়ই কোনো পেশেন্ট পার্টির সাথে এসে ভুল করে ঢুকে পড়েছে। সে হেসে বলল, কে তুই, নাম কি? প্রশ্নের উত্তর না দিয়ে ভারী অদ্ভুত একটা কথা বলল ছেলেটা। বলল, গেনুর ওপর তোমার খুব রাগ, তাই না? ভেবলে গেল সমীর। গেনু? গেনুটা আবার কে? অনেকের ওপরই তার রাগ আছে, কিন্তু তার মধ্যে গেনু বলে তো কাউকে মনে পড়ছে না। শুয়ে শুয়ে সে বলল, কার কথা বলছিস তুই? কে গেনু? ছেলেটা বলল, তুমি গেনুকে চেনো, নামটা জানতে না। ওই যে গো, যার জন্যে মতিউর দাদা মরে গেল, ওই পিশাচটার নামই তো গেনু। শরীরের সমস্ত রক্ত যেন এক মুহূর্তে সমীরের মুখে এসে জমা হলো। উত্তেজনায় ফুলে উঠল কপালের শিরাগুলো। ছিটকে সোজা হয়ে বসল সে। খেয়ালও করল না এই ঝটকায় কপালের দুটো কাঁচা সেলাই পট পট করে খুলে গেল। রক্ত গড়াতে শুরু করলো কান ঘেঁষে। আবার মনে পড়ে গেল গুরুর মুখটা। হাসি খুশি চোখ দুটোর একটা ভেদ ঢুকে আছে গাছে, একটা ভেদ করে ঢুকে আছে গাছের হারামি ডালটা। শীতল চোখে ছেলেটার দিকে তাকিয়ে সমীর বলল, তুই জানিস কোথায় থাকে ওই দানবটা? ঘাড় নাড়ল ছেলেটা। জানি। কেন জানি না, ছেলেটাকে খুব বিশ্বাস করতে ইচ্ছে হলো সমীরের। মনে হলো একমাত্র এই ছেলেটাই তাকে ওই গেনু নামের জানোয়ারটা অবধি পৌঁছে দিতে পারবে, প্রতিশোধের কাছাকাছি পৌঁছে দিতে পারবে। সে জিজ্ঞেস করল, আমাকে নিয়ে যেতে পারবি সেখানে? পারবো। চল তবে। টান মেরে হাত থেকে স্যালাইনের নলটা খুলে বেড থেকে উঠে দাঁড়ালো সমীর। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো হাতের শিরা থেকে। জায়গাটা মুখ দিয়ে চেপে ধরল সে, রক্ত বন্ধ হয়ে যাবে। কিন্তু উঠে দাঁড়াতেই বুকের ডান দিকটা টনটনিয়ে উঠল ব্যথায়। অন্য কেউ হলে সে ব্যথায় অজ্ঞান হয়ে যেত, কিন্তু কই মাছ সমীর নামটা তো তার এমনি এমনি হয়নি। এদিক ওদিক তাকিয়ে পা টেনে টেনে কেবিন থেকে বেরিয়ে এলো সে। কারো চোখে পড়ার আগেই বেরিয়ে আসতে পারল মেল ওয়ার্ড থেকে। 8টা সাড়ে 8টা বাজে, তবু হাসপাতালে বেশ ভিড় আর অন্ধকার। এই দুটোই গা ঢাকা দেওয়ার জন্য ভালো জিনিস। দিনের বেলা হলে এত সহজে সে বেরিয়ে আসতে পারতো না। তবে একটা কথা সমীর ভাবছিল, খালি হাতে যাওয়াটা কতটা ঠিক হবে। আর যাই হোক, দানবটা তো আর এলিতেলি না। বেচারা সমীর, যদি রাগে আর ভালোবাসায় অন্ধ না হতো, যদি তার সামান্যতম যুক্তিবুদ্ধিও কাজ করত, তাহলে বুঝতে পারত অবাস্তব একটা লড়াই লড়তে যাচ্ছে সে। কারণ মতিউরের ভয়ানক মৃত্যু তো তার চোখের সামনেই ঘটেছিল। তবু কিছু কিছু মানুষ এমনই সৃষ্টি ছাড়া হয়, আর হয় বলেই হয়তো তারা হারিয়ে গিয়েও চিরকাল থেকে যায় মনে মনে। আশপাশটা দেখছিল সমীর। তার চোখ এমন কিছু খুঁজছিল যা খুব ভারী নয়, সহজে বহনযোগ্য, অথচ অস্ত্র হিসেবে মারাত্মক। ছেলেটা যেন তার মনের কথা পড়ে ফেলল। একটা দিকে আঙুল দেখিয়ে বলল, ওইটা নাও না। ঘাড় ঘুরিয়ে সমীর দেখল একটা পুরনো লোহার ট্যাপ কল। বোঝা যাচ্ছে বহুদিন ধরে এটার ব্যবহার হয় না, জং ধরে গেছে। কেউ দেখছে কিনা দেখে নিয়ে এগিয়ে গেল সমীর। গায়ের জোর লাগিয়ে কয়েকবার ঝাঁকি দিতেই কলের মাথা সমেত রডটা গোড়া থেকে উপড়ে এলো। খুশি হয়ে গেল সমীর। পুরনো দিনগুলো চলকে উঠল রক্তের মধ্যে। বাহ, এই তো দিব্যি হয়েছে অস্ত্রটা। জায়গা মতো জমাতে পারলে দানব হোক আর পিশাচি হোক, খবর আছে। ছেলেটার দিকে তাকিয়ে হেসে বলল, হেব্বি জিনিস দেখালি বাচ্চা। তা তোর ওপরও গেনুর রাগ আছে নাকি? মানে তোরও বুঝি গেনুর ওপর রাগ আছে? মাথা নাড়ল ছেলেটা। ওরা আমার মাকে আটকে রেখেছে। থমকে গেল সমীর। তারপর বলল, আরে কুছ পরোয়া নেই, আগে নিয়ে তো চল আমায়, তারপর আমি বাকিটা বুঝে নেব। ছেলেটা পিছু পিছু হাসপাতালের গেট দিয়ে বেরিয়ে এলো সমীর। কিন্তু বেরোতেই সতর্ক হয়ে গেল সে। সুট করে একটা চায়ের দোকানের আড়ালে ঢুকে গেল। দূর থেকে একটা গাড়ি আসছে। গাড়িটাকে চিনতে পেরেছে সমীর, তিতাস দিদির গাড়ি। এই সময় তিতাস দিদি হাসপাতালে আসছে কেন? গিয়ে নিশ্চয়ই একবার না একবার তাকে খুঁজবে, আর সে পালিয়েছে শুনলে তুলকালাম করবে। খুঁজে আনতে লোকও পাঠিয়ে দিতে পারে। সময় নেই হাতে। ঝটপট এই চত্বর থেকে পাতলা হয়ে যেতে হবে। তিতাস দিদির গাড়িটা ভেতরে ঢুকে যাওয়া অবধি অপেক্ষা করল সমীর। তারপর আড়াল থেকে বেরিয়েই বাচ্চাটাকে বলল, জলদি চল, হাফ টিকিট। বাচ্চাটার সাথে কথা বলতে বলতেই দ্রুত হাঁটছিল সমীর। শুধু রাস্তার কিছু লোক অবাক হয়ে দেখল, বুকে মাথায় ব্যান্ডেজ বাঁধা একটা চুয়ারে টাইপের ছেলে একা একাই কথা বলতে বলতে খোঁড়াতে খোঁড়াতে হেঁটে চলেছে রাস্তা দিয়ে। একজন মাঝবয়সী মহিলা তো তার সঙ্গিনীকে বলেই ফেললেন, আহারে, এইটুকু বয়সেই ছেলেটা পাগল হয়ে গেছে।
মনটা ভালো নেই তিতাসের। ভাদুরী মশাইয়ের সাথে কথা হওয়ার পর একটা গোটা দিন কেটে গেছে। আজকে রাত পোহালেই কাল সূর্যগ্রহণ। অনেক কিছু এক্সপেক্ট করেছিল তিতাস, কিন্তু কিছুই হয়নি। ওরা যে তিমিরে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে। মিতুলকে উদ্ধার করার কোনো আশাই দেখা যাচ্ছে না। দীপক পালের স্ত্রীর মধ্যে সামান্য পাগলামির লক্ষণ দেখা দিয়েছে। যদিও এসব তন্ত্র সাধনার ব্যাপারে তাকে কিছুই জানানো হয়নি, তবু মিতুলের জন্য অস্বাভাবিক দুশ্চিন্তা তার মানসিক স্থিতি নষ্ট করে দিয়েছে খানিকটা। সকাল থেকে তিনি ভাত বেড়ে বসে আছেন এবং বারে বারে জিজ্ঞেস করছেন মিতুল কখন ফিরবে। দীপক পালের বোন এসে এখন রয়েছেন তাদের বাড়িতে। তিনি ফোনে এসব বলছিলেন দীপক পালকে। ওরা 5 জন এতক্ষণ অমিয়র ফ্ল্যাটে বসেছিল। একটু আগেই ওখান থেকে বেরিয়েছে তিতাস। বাড়ি ফিরতে ইচ্ছে করলো না, তাই হাসপাতালে চলে এসেছে। এমার্জেন্সিতে গিয়ে বসে থাকবে। কাজের মধ্যে থাকলে কষ্টটা কম হবে। অনেকদিন পর আজ পল্লবের সঙ্গে কথা হলো। আজকে অফ ডে, তাই সকাল থেকে বাড়িতেই ছিল তিতাস। দুপুরে আমিও ফোন করে বলেছিল বিকেলের দিকে একবার আসতে পারবি, ওরা তো এখানেই আছে, আমি পালদাগেও ডেকে নিচ্ছি, যদি আলোচনা করে কোনো রাস্তা পাওয়া যায়। বেরোতে গিয়েও থমকে গেছিল তিতাস। ফিরে এসেছিল আয়নার কাছে। সাদামাটা জামাটা ছেড়ে একটা ভালো কুর্তি পরে নিয়েছিল। ঘন করে কাজল দিয়েছিল চোখে। আর এতদিন পর আলমারি খুঁড়ে পার করে এনেছিল একটা বিশেষ পারফিউম। এটা তাকে পল্লবের দেওয়া শেষ উপহার। পল্লব শুধু এই পারফিউমটাই তাকে গিফট করত। তিতাস বলতো, এটা তো খুব কমন পারফিউম, বারবার এটাই দিস কেন বলতো আমার? পল্লব বলতো, কমন বলেই তো দিই, এটা আমার একটা এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট? হ্যাঁ, আমি লক্ষ্য করেছি, তুই গায়ে দিলেই না এই পারফিউমটার গন্ধটা অন্য রকমের হয়ে যায়। কেমন যেন নেশা ধরানো ঝিমঝিমে একটা গন্ধ। অন্য কেউ মাখলে কিন্তু সেটা হয়ই না। হাসতো তিতাস, বলতো, আমি তো খুব বড় বংশের মেয়ে, তাই আমার ফেরোমেনে পারিজাত ফুলের সুবাস, দুয়ে মিলেমিশে এমনটা হয়। তারপরেই যথারীতি তাকে পেরে ফেলতো পল্লব আর শুঁকতে শুরু করতো। চুমু খেত না, আদর করতো না, শুধু পাগলের মতন সারা শরীরে নাক ডুবিয়ে গন্ধ নিত। তিতাস মুখে বলতো ঠিকই, আগের জন্মে তুই কুকুর ছিলি, কিন্তু ভেতরে ভেতরে অসহ্য রকমের উত্তেজিত হয়ে উঠত সে। আর একটা সময় পর পল্লবকে ঠেলে ফেলে দিয়ে চড়ে বসতো তার ওপর। ক্যানাইন দুটো নিয়ে কানের কাছে কামড়ে ধরে বলতো, বলেছি না আমাকে জাগাবি না, মর এবার। প্রথম 2 বছর রাগ আর অভিমানে দিব্যি কেটে গেছিল, কিন্তু ইদানিং বড় ফাঁকা লাগতো তিতাসের। পল্লবের পরে সে যে আর পুরুষ সঙ্গ করেনি তা নয়, কিন্তু সবাইকেই যেন বড্ড অগভীর লাগে। ওই শোয়াশুয়ি অবধি ভালো, কিন্তু তারপর ভীষণ ভীষণ একঘেয়ে। পল্লবের অনেক দোষ ছিল, কিন্তু সে একঘেয়ে ছিল না। কোনো কঠিন পরিস্থিতিতে পল্লবের কাছ থেকে কখনোই কোনো সলিউশন পাওয়া যেত না, কিন্তু সে এমন উদ্ভট আইডিয়া দিত যে খুব টেনশনেও হাসি পেয়ে যেত। আর কিছু পারুক না পারুক পল্লব হাসাতে পারত, হাসতে পারত। রমণের একেবারে চরম মুহূর্তে নির্গত হতে হতে একমাত্র পল্লবই বলতে পারত, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে মুখের পরে বুকের পরে। শেষ দিকে কয়েকবার ভেবেও ছিল পল্লবকে ফোন করবে, কিন্তু করে উঠতে পারেনি। তাই এতদিন পর পল্লবকে দেখে সে যে অজান্তেই দুর্বল হয়ে পড়েছে তিতাস সেটা বুঝতে পারল পারফিউমটা মাখার পর। লজ্জা পেয়েছিল খুব। এই ছেলে মানুষিটা না করলেই হতো। পল্লবের কুকুরের না, ঠিক গন্ধ পাবে। যদি ভাবে তিতাস সিগন্যাল দিচ্ছে, থমকে গিয়ে মনকে প্রবোধ দিয়েছিল তিতাস, ভাবলে ভাববে, এটা তো এক ধরনের সিগন্যাল বটেই। কয়েক মুহূর্তের জন্যে পল্লবের কথা ভাবতে ভাবতে অন্যমনা হয়ে গেছিল তিতাস, কিন্তু তারপরেই ফের বুকের ওপর চেপে বসেছিল মিতুলের জন্য ভয়। ভাদুরী মশাইয়ের কাছ থেকে সবটা জানার পর থেকেই তিতাসের মাথায় একটা অন্য অঙ্ক ঘুরছিল। ভাদুরী মশাই অনেকগুলো যুক্তি এবং তার প্রতিযুক্তি দিয়ে বুঝিয়েছিলেন কেন মিতুলকে উদ্ধার করা সম্ভব নয়, কিন্তু কোনো কিছু অসম্ভব বলেই কি আর হাল ছেড়ে দিয়ে বসে থাকতে হবে? তিতাসের এক মাস্টার মশাই একটা কথা খুব বলতেন। তিনি বলতেন, এই যে এত পড়ছো, খেতে যে চাকরি পাবে তার তো নিশ্চয়তা নেই, কিন্তু না পড়লে যে পাবেই না সেটা অন্তত নিশ্চিত। অর্থাৎ চেষ্টা করেও যে মিতুলকে উদ্ধার করা যাবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু চেষ্টা না করলে মিতুল যে ওই পিশাচটির দ্বারা ধর্ষিত হবে এটা গ্যারেন্টেড। তাই নিজের মতো করে কাউকে না জানিয়ে একটা চেষ্টা করেছিল তিতাস। ভালোই হয়েছে কাউকে জানায়নি, কারণ ডুমসডের সময় এগিয়ে এসেছে অনেকটাই, কিন্তু তার চেষ্টায় এখনো কোনো ফল হয়নি। চেম্বারে ঢুকে ব্যাগটা টেবিলের ওপর রেখে অনেকটা জল খেলো তিতাস। বোতলের ঢাকনাটা আটকাচ্ছে একজন নার্স দরজায় উঁকি দিল। আসবো ম্যাম?
হ্যাঁ আসুন, কি ব্যাপার? আজ তো আপনার অফ ডে, তবু আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। কেন বলুন তো? আসলে ম্যাম, সমীর দলুই আছে না, ওকে পাওয়া যাচ্ছে না। মানে আপনারই তো পেশেন্ট। মানে হোয়াট দ্য হেল? গলাটা দুপর্দা চড়ে গেল তিতাসে। পেশেন্ট কেবিনের বাইরে যায় কি করে? আপনারা কি করছিলেন? অধবদন হয়ে নার্সটা বলল, আসলে ম্যাম, ও তো আপনি ছাড়া কারোর কথা শুনেই না। আজকেই বিকেলে নমিতা দিকে গালাগালি দিয়েছে। আপনাকে জানিয়ে গেলাম, ও নিশ্চয়ই আশেপাশেই আছে। ফিরে এলে একটু বলে দেবেন তো, আমাদের সাথে যেন কোঅপারেট করে। ঠিক আছে, আপনি যান, আর ও কেবিনে ফিরলে আমাকে খবর দেবেন। ওকে ম্যাম। ঘাড় নাড়িয়ে নার্সটি চলে গেল। ধপ করে বসে পড়ল তিতাস। এই সমীরটা বড্ড অবাধ্য, আজকে একটু ধমকাতে হবে ওকে। ভাবতে ভাবতে সবে একটু বেঁকে মোবাইলটা পকেট থেকে বার করতে যাবে, অস্বস্তিটা টের পেল তিতাস। আর তখনই একটা বাচ্চা মেয়ের গলা পেল। ওগো, শুনছ? ঘাড় ঘুরিয়ে তিতাস অবাক। দরজায় দাঁড়িয়ে আছে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে। বছর 5 বয়স হবে। কি মিষ্টি গোল্লা মতন দেখতে। মনটা ভালো হয়ে গেল তিতাসের। ইচ্ছে করলো গাল দুটো চটকে মেখে খেয়ে নেয় এক্ষুনি। বোধহয় কোনো সিনিয়র ডাক্তার বা নার্সের মেয়ে, বাবা বা মায়ের সাথে বেরু বেরু করতে এসেছে। নয়তো এই সময় তো এখানে কোনো বাচ্চার আসার কথা নয়। চেয়ার থেকে উঠে তিতাস এগিয়ে গেল মেয়েটির কাছে। হাত নেড়ে ছেলে মানুষই গলায় বলল, হ্যাঁ গো শুনছি, বলো, কি নাম তোমার? উত্তর না দিয়ে মেয়েটা এমন একটা কথা বলল, স্তম্ভিত হয়ে গেল তিতাস। মেয়েটা বলল, তুমি মিতুল দিদির কাছে যেতে চাইছো, তাই না? বিস্ময়ের প্রাথমিক ধাক্কাটা সামলে তিতাস বলল, কে তুমি? মিতুল কোথায় আছে তুমি জানো? ঘাড় নাড়ল মেয়েটি। আধো গলায় বলল, জানি গো, তাই তো তোমায় বলছি, তুমি যাবে? বিদ্যুৎ চমকের মতো তিতাসের মনে পড়ে গেল ভাদুরী মশায়ের নাতনি অপালাও একটা বছর 5 বাচ্চা মেয়ের কথা বলেছিল। সে বলল, আচ্ছা, তুমি কি তবে? মেয়েটি যেন তিতাসের মনের কথা পড়তে পারল। কথাটা শেষ করতে না দিয়ে বলে উঠল, তা যদি না করতাম বুড়ো দাদু কি তোমাদের কিছু বলতো? হাত দেরি করো না গো, চলো, যা ভাবছো করে ফেলো। আগে আমার সাথে গিয়ে জায়গাটা চিনে এসো, তারপর বাকিদের নিয়ে যেও। শিশুটির মুখের মধ্যে অপার্থিব একটা জ্যোতি। সে জ্যোতি যেন ভরসা দিচ্ছে তিতাসকে। কি হচ্ছে তিতাস ঠিক বুঝতে পারছে না, কিন্তু এই মুহূর্তে মেয়েটাকে তার বিশ্বাস করতে ইচ্ছে করছে। ভাদুরী মশাইয়ের একটা কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, অলৌকিক কিছু না হলে মিতুলকে রক্ষা করা সম্ভব নয়। তবে কি এবার সেই অলৌকিক কিছুই ঘটতে চলেছে? চেষ্টায় ফল হবে তার মানে? সমীরের সাথে পরে কথা বললেও চলবে। দেরি না করে জলের বোতলটা ঢুকিয়ে ব্যাগ কাঁধে তুলে নিল তিতাস। মেয়েটাকে বলল, চলো। খুব জোরে গাড়ি চালাচ্ছে তিতাস। যদিও সে মেয়েটাকে আর দেখতে পাচ্ছে না, তবে অনুভব করতে পারছে মেয়েটা তার সাথে সাথেই আছে। তার মাথার মধ্যে থেকেই সেই আধো আধো গলা তাকে রাস্তা বলে দিচ্ছে। হেলাবরতলা পেরিয়ে তিতাসের গাড়ি এখন ছুটেছে ময়নার দিকে। সামনেই একটা বাম্পার। মাথার মধ্যে সেই শিশুকণ্ঠ বলে উঠল, এখানে থামো। গাড়ি থামালো তিতাস। হেডলাইট জ্বালিয়েই নেমে এলো গাড়ি থেকে। রাস্তায় একটাও আলো জ্বলছে না। রাস্তার দুদিকেই জঙ্গল, তার উপর ঘন কুয়াশা। গা ছমছম করে উঠল তিতাসের। আবার মেয়েটাকে দেখতে পাচ্ছে সে। তার পাশেই এসে দাঁড়িয়েছে মেয়েটা। ডান দিকে আঙুল দেখিয়ে বলল, ওখানে একটা কারখানা আছে, আর কারখানার গোডাউনের মধ্যেই আছে মিতুল দিদি। অবাক হয়ে গেল তিতাস। কারখানা? কারখানা কোথায়? এ তো জঙ্গল। পর মুহূর্তেই মনে পড়ে গেল ভাদুরী মশাইয়ের কথা। লোকনাথ যেখানে সাধনা করছে, একমাত্র সে দেখিয়ে না দিলে কোনো সাধারণ মানুষের পক্ষে সেই জায়গা খুঁজে পাওয়া সম্ভব নয়। এই শিশুটি কে তা মিতুল জানে না, কিন্তু সে যে অসাধারণ তা নিয়ে আর কোনোই সন্দেহ নেই। মেয়েটা বলল, সামনের আম গাছটা দেখতে পাচ্ছ? ওটা ঘিরে বাঁ দিক থেকে ডান দিকে 3বার পাক দিতে হবে, তাহলেই তুমি কারখানাটা দেখতে পাবে। আমার সাথে এসো। মন্ত্রমুগ্ধের মতো বাচ্চাটার সাথে এগিয়ে গেল তিতাস। আম গাছটার বাঁ দিক থেকে ডান দিকে পাক দিতে শুরু করলো, এবং 3য় পাক শেষ হওয়া মাত্রই তার চোখের সামনে থেকে কুয়াশার পর্দাটা সরে গিয়ে একটা কারখানার অবয়ব স্পষ্ট হয়ে উঠল। কারখানার গেটটা খোলা। লোকনাথ চক্রবর্তী মায়াজালের বেশি সিকিউরিটির কোনো ব্যবস্থা রাখেনি, কিন্তু এক পা এগিয়েই থমকে গেল তিতাস। এতক্ষণ ধরে যে সাহস সে দেখাচ্ছিল, তা কর্পূরের মতো উবে গিয়ে তাকে জাপটে ধরল তীব্র শ্বাসরোধকারী এক ভয়। মনে পড়ে গেল ভাদুরী মশায়ের 3য় সাবধান বাণীটি। মেয়েটিকে সর্বক্ষণ পাহারা দিচ্ছে ওই পিশাচ। তার নজর এড়িয়ে মেয়েটির কাছ পর্যন্ত যাওয়া কার্যত অসম্ভব।
যদিও তিতাস কোনোদিন গেনুকে দেখেনি, তবু শুনে শুনে তার মনে কঙ্গোর আদিম বামন উপজাতিটির পিশাচটির যে ছবি আঁকা আছে সেটা বীভৎস। হঠাৎই একটা সম্ভাবনা তাকে আরও অসাড় করে তুলল। সে শুনেছে গেনু বাচ্চা মেয়েদের মতন গলায় কথা বলে। তাকে এই অবধি নিয়ে আসা বাচ্চা মেয়েটাই গেনু নয় তো? চমকে মেয়েটার দিকে তাকালো তিতাস। পাকা বুড়িদের মতো মাথায় হাত দিয়ে সে বলে উঠল, ওহো, তুমি তো জ্বালালে দেখছি। আরে গেনু রূপ বদলাতে পারে না গো, আমি গেনু নই। বড় লজ্জিত হলো তিতাস, কিন্তু ভয়টা তাকে ছাড়ল না। সে ফ্যাকাশে গলায় বলল, কিন্তু গেনু তো পাহারা দিচ্ছে, মিতুলের কাছে অবধি যাব কি করে? মেয়েটা বলল, গেনুকে আটকানোর ব্যবস্থা করেছে আমার দাদা, সে একজনকে নিয়ে এসেছে, কিন্তু বেশিক্ষণ তো পারবে না, তার মধ্যেই দেখে নাও মিতুল দিদি কোথায় আছে। না দেখালে যখন সবাইকে নিয়ে আসবে কেমন করে দেখাবে তাদের? সময় নেই গো, আর সময় নেই। কাঁপা গলায় তিতাস বলল, আর লোকনাথ বলে লোকটা, সে কোথায়? কেমন যেন কঠিন শোনালো সেই শিশুকণ্ঠ। সে তো সাধনা করেই গেল, সাধনায় বসেছে, এখন এদিকে আসবে না। মেয়েটা এগোতে লাগলো কারখানার গেটের দিকে। এই মুহূর্তে তিতাসের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে পুরোপুরি। আর ভাবার মতন শক্তি নেই তার। যা হয় হবে। যন্ত্রের মতো মেয়েটার পিছু পিছু যেতে শুরু করলো তিতাস। কারখানার ভেতরে ঢুকে বাঁ দিকে রাস্তা ধরল মেয়েটা। চারপাশে বড় বড় গাছ, মাঝে মাঝে লোহা লক্করের জঙ্গল। দূরে দূরে একটা দুটো সোডিয়ামের আলো জ্বলছে। সেই আবছা আলোয় হোঁচট খেতে খেতে এগোতে লাগলো তিতাস। কিছুটা গিয়ে মেয়েটা থামল। অদূরেই একটা করগেটের টিনের ছাউনি দেওয়া লম্বাটে গোছের ঘর দেখিয়ে বলল, ওখানেই আছে মিতুল দিদি, দেওয়াল বেয়ে ওপরে উঠে ভেতরে নেমে যাও। চমকে তাকালো তিতাস। তুমি যাবে না? করুণ মুখে মেয়েটা বলল, না গো, আমরা শুধুই দেখিয়ে দিতে পারি, তার বেশি পারি না। আমাদের মাকে আটকে রেখেছে না, মা থাকলে এত কাণ্ড হতেই দিত না। একটা রাতচরা পাখি ডাকতে ডাকতে মাথার ওপর দিয়ে উড়ে গেল। তিতাসকে আর প্রশ্ন করার সুযোগ না দিয়ে মেয়েটা ত্রস্ত গলায় বলে উঠল, যাও গো যাও, গেনু ওদিকে খেপে উঠেছে, আমি টের পাচ্ছি, তাড়াতাড়ি করো। দ্রুত পায়ে গোডাউনের দিকে এগিয়ে গেল তিতাস। দেওয়ালে ইট বেরিয়ে আছে, সেগুলো বেয়ে উঠে যেতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কোমরে একটা ব্যথা হচ্ছে, সেটাকে পাত্তা না দিয়ে দেওয়াল বাইতে শুরু করলো তিতাস। তারপর ছাউনির ফাঁক গলে লাফ দিল ভেতরে। মোবাইলের টর্চ জ্বালালো। ওই তো মিতুল, তাকে দেখতে পেয়েছে। ভয়ে থরথর করে কাঁপছে মেয়েটা। তিতাস বলে উঠল, ভয় নেই মিতুল, আমি তোমার বাবার বন্ধু। তিতাস জানতেও পারল না গোডাউন থেকে কিছুটা দূরেই এখন গেনুর মুখোমুখি দাঁড়িয়ে আছে একটা অবাধ্য ছেলে, যার নাম কইমাছ সমীর। কারখানাটা দেখেই চমকে উঠেছিল সমীর। আরে, এ তো সেই কারখানাটা যেখানে বছর চারেক আগে কাতান দিয়ে তার বুক পেট চিরে দিয়েছিল চারটে ছেলে। কেউ জানে না, এমনকি গুরুকেও সে কোনো দিন বলেনি এই কারখানার মাটিতেই সে নিজে হাতে পুঁতে রেখেছে ওই চারজনের লাশ। সমীর জানে না পিশাচের লাশ ফেলা যায় কি না, তবু সে চেষ্টা করবে। ছেলেটার দিকে তাকিয়ে বলেছিল, তুই ঠিক জানিস তো গেনু এখানেই আছে? ঘাড় নেড়ে ছেলেটা বলেছিল, সোজা হেঁটে যাও ভেতরের দিকে, গেনু নিজেই তোমাকে খুঁজে নেবে। ছেলেটার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসেছিল সমীর। থ্যাংক ইউ, হাফ টিকিট। যদি ফিরে আসি না, তোকে দাদা বৌদির বিরিয়ানি খাওয়াবো। পা টেনে টেনে কারখানার গেটের দিকে এগিয়ে গেছিল সমীর। এই কারখানার অন্ধি সন্ধি তার হাতের তালুর মতো চেনা। সোজা এগিয়ে গেলে মেশিন ঘর, ওখান থেকে বাঁদিকে টার্ন নিলে গোডাউন। কল বসানো লোহার রডটা শক্ত করে চেপে ধরে হাঁটছিল সে, অপেক্ষা করছিল সেই পচা গন্ধটার জন্যে। কিছুটা এগোতেই একটা রাতচরা পাখি ডাকতে ডাকতে উড়ে গেল মাথার ওপর দিয়ে, আর তখনই গন্ধটা পেল সমীর। মনে মনে বলল, আমি এসে গেছি। দু পায়ের ফাঁকে রডটা চেপে ধরে পকেট থেকে রুমাল বার করে সমীর নাক মুখ ঢেকে নিল। গুরুর সাথে থেকে থেকে সেন্টের গন্ধের আদত হয়ে গেছে, এই ঝাঁটের গন্ধে প্রবলেম হবে। রুমালটা বেঁধে মুখ তুলতেই সমীর দেখতে পেল কিছুটা দূরেই একটা গাছের সামনে দাঁড়িয়ে আছে গেনু। রুমাল দিয়ে মুখ ঢাকা না থাকলে গেনু দেখতে পেত সমীরের ঠোঁটের কোণে ফুটে উঠেছে মুচকি হাসি। মেয়েদের মতন ঋণ ঋণে গলায় গেনু বলল, কে তুই, ঢুকলি কি করে এখানে? এরপর যা ঘটল তা গেনুর অভিজ্ঞতায় ছিল না। এতদিন পর্যন্ত সবাই তাকে দেখে ভয় পেয়েছে, হাড় হিম করা ভয়। এই প্রথম কেউ ভয় পেল না, উল্টে তার দিকে এগিয়ে আস্তে আস্তে বলে উঠল, চিনলি না আমায়? তোর বাপ রে কুত্তার বাচ্চা।
তীব্র হিংসায় গেনুর গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। পাঁশুটে সবুজ রঙের মণি দুটো জ্বলে উঠল ধকধক করে। তীব্র কণ্ঠে সে বলে উঠল, তোর মরণের ভয় নাই? আবারও অবাক হলো গেনু। খ্যাঁক খ্যাঁক করে হেসে ছেলেটা বলল, না বে, আজ তোর হিসেব নিতে এসেছি। বলেই কিছু বুঝে ওঠার আগেই চিতাবাঘের মতো ক্ষিপ্রতায় লাফিয়ে উঠে কল সমেত রডটা সে আমূল বিধিয়ে দিল গেনুর দন্তহীন মুখগহ্বরে। রডটা মুখ দিয়ে ঢুকে গলা ফুঁড়ে পেছন দিক দিয়ে খানিকটা বেরিয়ে রইল। মুখের কাছে ঝুলে রইল কলটা। কোনো সাধারণ মানুষ তাকে আঘাত করতে পারে এটা বিশ্বাস করতে গেনুর যতটুকু সময় লাগলো তার মধ্যেই সমীর বলে উঠল, গুরুর চোখ নিয়েছিলি না, তোর মুখটা নিলাম শালা। তারপর প্রচণ্ড এক চড় মারল গেনুর কানের জায়গাটায়। মট করে একটা শব্দ হলো। একটা তীব্র বেদনা ছড়িয়ে পড়ল সমীরের সারা শরীর জুড়ে। সমীর বুঝতে পারল তার হাতটা কনুইয়ের কাছ থেকে ভেঙে ঝুলছে একটা লতানে গাছের মতো। হাঁটু দিয়ে গেনুর পেটে লাথিটা মারতে চাইল সে, কিন্তু লাথিটা গেনুর গায়ে লাগলোই না, শূন্যে কেটে গেল। টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ল সমীর। বোধহয় কটা দাঁতও ভেঙে গেল। থু থু করে রক্ত মাখা দাঁতগুলো বাইরে ফেলে কোনো মতে উঠে দাঁড়ালো সমীর। যদিও চোখের দৃষ্টি ঝাপসা, তবু ঘাড় ঘুরিয়ে সে দেখল গেনু এখন তার পেছনে দাঁড়িয়ে আছে। হাত দিয়ে রডটা টেনে শরীরের বাইরে বার করে আনলো গেনু। দূরে ছুঁড়ে ফেলে দিল সেটা। ধাতব কিছুতে ধাক্কা খেয়ে টং করে একটা তীক্ষ্ণ শব্দ হলো, আর শব্দের রেশ মিলিয়ে যাওয়ার আগেই বাঁকানো কালো নখ দিয়ে সমীরের শরীরটা দু আধখানা করে চিরে ফেলল সে। দুটো টুকরো আলাদা হয়ে পড়ে রইল দুদিকে। খিলখিল করে হেসে উঠল গেনু, আর তারপর দীর্ঘ কালো খসখসে জিভটা দিয়ে চেটে নিল ছিটকে এসে মুখে লাগা সমীরের রক্ত। সমীরের দু টুকরো হয়ে যাওয়া দেহটার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে লোকনাথ। মাটিতে থই থই করছে রক্ত। সাপের মতন কিলবিলে হয়ে পড়ে রয়েছে সুদীর্ঘ অন্ত্র। বাঁকানো নখ দিয়ে টেনে টেনে সেগুলোকেই এক জায়গায় করছিল গেনু। কখনো নখে বিধিয়েই মুখে পুড়ে দিচ্ছিল তুলনামূলক ছোট টুকরোগুলোকে। আবেশে বুঝে আসছিল ক্ষুদ্র হিংস্র চোখ দুটি। গম্ভীর গলায় লোকনাথ ডেকে উঠল, গেনু। প্রভুর ডাকে মুহূর্তে সচকিত হয়ে উঠল পোষ্য পিশাচটি। টাটকা তাজা মানুষের অন্ত্রের মতন সুস্বাদু খাদ্যের টান অগ্রাহ্য করে উঠে এলো। থপথপ করে এসে দাঁড়ালো লোকনাথের পাশে। কর্তা? সন্দিগ্ধ গলায় লোকনাথ বলল, এ কি করে এখানে ঢুকেছিল জানিস? কেনু বলল, না কর্তা, আমি তো মেয়েটারে পাহারা দিচ্ছিলাম, হঠাৎ দেখলাম এ আগায় আসছে। গম্ভীর গলায় শুধু একটা হুঁ বলল লোকনাথ, কিন্তু তার মনের মধ্যে ঘনিয়ে উঠতে লাগলো সংশয়। মন্ত্র পড়ে এই জায়গাটার বাঁধন দিয়েছিল সে। কোনো মানুষের পক্ষে তো এমনি এমনি এই জায়গায় ঢুকে আসা সম্ভব না। এই রাস্তা জানতো একমাত্র ধনা, কিন্তু তাকেও তো মেরে ফেলেছে সে। তাহলে এই অসম্ভবটা সম্ভব হলো কি করে? অস্থির হয়ে উঠল লোকনাথ। ক্রুদ্ধ শার্দুলের মতন পায়চারি করতে লাগলো, হাত দুটোকে পেছনে ভাঁজ করে। প্রভুর চঞ্চলতা দেখে একটু অবাক হলো গেনু, কিন্তু যেচে প্রশ্ন করার হুকুম নেই। সে চুপ করে দাঁড়িয়ে থাকলো প্রভুর পরবর্তী প্রশ্ন বা আদেশের অপেক্ষায়। যদিও বারে বারে চোখ চলে যাচ্ছে টাটকা অন্ত্রগুলির দিকে, তবু লোভ সম্বরণ করল সে। এমন সময় লোকনাথ আবার বলে উঠল, শুধু এ একাই এসেছিল নাকি সঙ্গে আরো কেউ ছিল? আহত হলো গেনু। তার ওপর কি কর্তার ভরসা নেই? ঈষৎ অভিমানী গলায় সে বলল, যদি আর কেউ আসতো তারেও তো এখানেই দেখতে পেতেন কর্তা। এভাবে রক্তে মাটি ভিজায় আপনার পায়ের কাছেই পড়ে থাকতো। মাথা নাড়ল লোকনাথ। তা বটে, ছেলেটি কিভাবে ঢুকেছে গেনু জানে না, কিন্তু বিনা অনুমতিতে প্রভুর সাধন ক্ষেত্রে প্রবেশ করার সমুচিত শাস্তি সে দিয়েছে এই মানব সন্তানটিকে। একটা গাছের নিচে ধপ করে বসে পড়ল লোকনাথ। মাথা নেড়ে বলল, মনটা বড্ড অস্থির করছে রে গেনু। রাত পোহালেই সূর্য গ্রহণ,
সাধনার চরম ক্ষণ। যতবার এ সাধনা আমি করতে গেছি ততবার বাধা পেয়েছি। এবারই সব ঠিক ঠিক হচ্ছিল, কিন্তু শেষ বেলায় ফের এক ফোঁটা চোনা পড়ে গেল। প্রভু তাকে উদ্দেশ্য করে কথা বলেছেন, এবার আর উত্তর দিতে বাধা নেই। গেনু বলল, এর হিসাব তো চুকায় দিছি কর্তা, তবে আর চিন্তা কি? দুই হাঁটুর ওপর থুতনি রেখে লোকনাথ বলল, সব হিসেব কি আর এত সহজেই চোখে রে? এ ছেলে তো নিজে থেকে এখানে ঢোকেনি। আমার মন বলছে এর পেছনে অন্য কোনো ঘটনা কাজ করছে। আমার তো আর শত্রুরের অভাব নাই। এইখানেই আছে একটা বুড়ো ভাম, আমার গুরু। ঠিক করেছিলাম সাধনা শেষ হলে গুরু দক্ষিণাটা দিয়ে আসব। সে আবার কোনো কলকাঠি নাড়ল না তো। কিন্তু না, আমি তো খবর নিয়েই এসেছি। বহুদিন হলো সে রক্তাম্বর পড়া ছেড়ে দিয়েছে। এই সবের সাথে তার আর কোনো যোগাযোগ নাই। তবে তবে আমার পেছুতে লাগলো কোন আবাগির বেটা। কথাটা বলে ফেলে স্তব্ধ হয়ে গেল লোকনাথ। চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল, যেন কোনো দিশা দেখতে পেয়েছে। তারপরই আচমকা হো হো করে হেসে উঠল। হাসতে হাসতেই নিজের মাথায় চড় মেরে বলল, কি বোকা আমি রে, কি বোকা! এমন নিরেট মাথা যার, তার মাথায় যেন কাকে শালিকে হাগে। আবাগির বেটার কথা ভাবতে ভাবতে আবাগিটার কথাই তো ভুলে গেছি। আমার সবচেয়ে বড় শত্রু আমার বউ ধম্মপত্নী। লাফ দিয়ে উঠে দাঁড়ালো লোকনাথ। একটু আগের শিথিলতা মুছে গিয়ে তার শরীরী ভাষা এখন ইস্পাত কঠিন, শানিত, প্রতিহিংসায় কম্পিত। গলায় একরাশ ঘেন্না ঢেলে বলল, চিরটা কাল জ্বালিয়ে খেলে মাগি। ও হলো জাত সাপ। ওরে ঢিল দেওয়া আমার উচিত হয়নি। সেবারও ঘরে বন্ধ করে রেখেছিলাম। আমার যাত্রা ভঙ্গ করতে নিজের গলায় ফাঁস দিতে অবধি দুবার ভাবেনি। এবারও বন্ধ করেছি। তার মধ্যে থেকেই আমার বিরুদ্ধে কাটি করতে শুরু করছে। আজ ওই মাগির একদিন কি আমার একদিন। রাগে কাঁপতে কাঁপতে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল লোকনাথ। টাটকা অন্ত্রগুলির দিকে একবার মন মরা হয়ে তাকিয়ে শেষমেশ প্রভুকেই অনুসরণ করল পিশাচটি। একটা গুমটি মতো ঘরের সামনে এসে লোকনাথ থামল। একটা লাথি মেরে খুলে দিল ঘরের দরজা। ঘরের মধ্যে থরে থরে সাজানো পুজোর নানা উপকরণ। একটা ছোট মাটির জালায় হাত ঢুকিয়ে তুলে নিল এক মুঠো কালো সর্ষে, তুলে নিল 4টে তীরকাঠি, সুতোর আন্ডিল থেকে ছিঁড়ে নিল খানিকটা লাল সুতো। তারপর এগিয়ে গেল ঘরের কোণে রাখা একটা কাঠের বাক্সের দিকে। বাক্সের ডালা খুলে বার করে আনলো লম্বা হলদেটে শুকনো লাঠির মতন একটা জিনিস। লম্বায় জিনিসটা বড় জোর 1 হাত। ডাক্তারি ছাত্ররা দেখলে বুঝতে পারতো ওটা কোনো লাঠি নয়, মানুষের পায়ের একটা হাড়, যার পোশাকি নাম ফিবুলা। খুব ভালো চোখ যাদের, তারা হয়তো বলে দিতে পারতো এই হাড় কোনো পুরুষের নয়, নারীর। তবে এই হাড় দেখে কেউই যেটা বুঝতে পারতো না সেটা হলো এই হাড়টি সংগ্রহ করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। কর্কট রাশিতে জন্ম 7 মাসের গর্ভবতী মেয়েকে জ্যান্ত কবর দেওয়ার পর অপেক্ষা করতে হয়েছে যতদিন না দেহটা কঙ্কালে পরিণত হয়। তারপর আষাঢ় মাসের অমাবস্যার রাতে গিয়ে কালো বেড়ালের থাবার সাহায্যে কবর খুঁড়ে তুলে আনতে হয়েছে কঙ্কালটি, এবং বিশেষ পদ্ধতিতে শোধন করার পর তবেই এই হাড়টি খুলে নেওয়া হয়েছে। দেখতে নিরীহ এই হাড়টি আসলে অতীব শক্তিধর একটি আয়ুধ, কিন্তু এই জিনিস বড়ই দুর্লভ। প্রায় কেউ জানেই না এমন জিনিস হয় বলে। লোকনাথও কি জানতো? যদি না ভাদুরী বুড়ো বিশ্বাস করে তার খাতাগুলো লোকনাথের হাতে তুলে দিত। সুদূর পর্তুগালের একটি গোপন সংঘ শয়তানকে নিজেদের সন্তান রূপে কল্পনা করে। তাদেরই তন্ত্রে ব্যবহৃত হয় এই বিশেষ রকমের ফিবুলা। জিনিসগুলো নিয়ে ঘর থেকে বাইরেটায় বেরিয়ে এলো লোকনাথ। প্রথমেই হাড়টি দিয়ে মাটিতে একটা বর্গক্ষেত্র আঁকলো। তার 4 কোণে পুঁতে দিল 4টে তীরকাঠি, লাল সুতো বেঁধে দিল তাদের সাথে, যেন একটা ঘেরাটোপ তৈরি করলো সে। বর্গক্ষেত্রের মাঝখানে ছিটিয়ে দিল মুঠো করে আনা কালো সর্ষে। তারপর বিড়বিড় করে বলতে লাগলো বিজাতীয় এক মন্ত্র। ঠিক 3 বার মন্ত্রটা আওড়ালো লোকনাথ। তারপর একটা অদ্ভুত কাণ্ড করলো। সরু ফাঁপা হাড়টির একটা দিক বাঁশির মতো করে ধরল মুখের সামনে এবং তাতে ফুঁ দিল।
শীষের মতন অথচ অদ্ভুত সুরেলা এক আওয়াজ ছড়িয়ে পড়ল বায়ুমণ্ডলে। সে সুর জোরালো নয়, কিন্তু তার মধ্যে যেন জমা হয়ে আছে শত সহস্র যুগের হাহাকার। সেই বুক ফাটা আকুতিতে স্তব্ধ হয়ে যেতে লাগলো সমস্ত চরাচর। হাড় বাজাতে বাজাতে সাপের ফণার মতন দুলতে লাগলো লোকনাথ, এবং এক সময় দেখা গেল বর্গক্ষেত্রের 4 কোণের 4টি তীর কাঠিতে কাঁপন ধরেছে। ছড়িয়ে থাকা সর্ষেগুলো যেন সেই সুরের মোহে ঘন সন্নিবিষ্ট হয়ে আসছে পরস্পরের প্রতি। এক সময় সেগুলি এক জায়গায় এসে জড়ো হলো, আর তাতে দপ করে জ্বলে উঠল প্রজ্জ্বল দ্যুতিময় নীলাভ সবুজ এক শিখা। সুরের সাথে সাথে শিখাটিও যেন কাঁপছে, যন্ত্রণায় দীর্ণ হচ্ছে। ধীরে ধীরে সেই শিখাটি একটি অবয়ব ধারণ করতে শুরু করলো, এবং কিছুক্ষণ পর দেখা গেল বর্গক্ষেত্রটির মাঝে হাঁটু মুড়ে বসে আছে এক শীর্ণকায়া দীর্ঘাঙ্গী। খোলা চুল ছড়িয়ে আছে পিঠের ওপর, জলে ভরা 2 চোখে তীব্র ঘৃণা নিয়ে সে তাকিয়ে আছে লোকনাথের দিকে। থেকে থেকে ফুঁপিয়ে উঠছে সে, আর কান্নার কম্পনে ঠোঁট দুটি ঈষৎ ফাঁক হলে দেখা যাচ্ছে মাত্র কয়েকটা দাঁত অযত্ন লালিত ভাঙা বেড়ার মতন দাঁড়িয়ে আছে এদিক ওদিক। তারা যেন মুখগহ্বরের শূন্যতা বাড়িয়ে দিয়েছে শতগুণে। ধর্মর করে উঠে বসল সঞ্জয়। দরদর করে ঘামছে সে। ক্লান্তিতে কিছুক্ষণের জন্য চোখটা লেগে এসেছিল তার। চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছিল। চিৎকার করে উঠল সে, পল্লব, পল্লব! পাশের ঘর থেকেই দুরদার করে দৌড়ে এলো পল্লব আর অমিয়। সঞ্জয়কে দেখে দুজনেই ঘাবড়ে গেল। সঞ্জয়ের চোখ বিস্ফারিত, থরথর করে কাঁপছে সে। ছুটে এসে তাকে জাপটে ধরল পল্লব। কি হয়েছে রে সঞ্জয়? এই সঞ্জয়! কাঁপা গলায় সঞ্জয় বলল, আমি ওই শীষটা শুনলাম পল্লব। তোকে বলেছিলাম না একটা শীষের শব্দ শুনেছিলাম, সেইটা। মামির কান্নার আওয়াজও শুনেছি। পল্লব বলল, কখন শুনলি? এই মাত্র, তাতেই তো ঘুমটা ভেঙে গেল। ভয় পেয়ে তোকে ডেকে উঠলাম। আচ্ছা, মামি কি আমাকে কিছু বলতে চায়? কিন্তু সেটা কি? তার সাথে কি মিতুলকে উদ্ধারের কোনো সম্পর্ক আছে? এদিকে তো সময়টাও ফুরিয়ে আসছে, আর মাত্র কয়েক ঘন্টা পরেই তো গ্রহণ লাগবে। কি যে হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না পল্লব। 2 হাতে মুখ ঢেকে বসে পড়ল সঞ্জয়। স্থানুর মতন দাঁড়িয়ে আছে অমিয়। চোখের ইশারায় তাকে জলের বোতলটা আনতে বলল পল্লব। অমিয় সবে 2 পা এগিয়েছে, তখনই বেজে উঠল কলিং বেল। ভুরু কুঁচকে গেল অমিয়র। রাত প্রায় 11:30। এখন আবার কে এলো? পল্লব বলল, আমি জল আনছি, তুই দরজাটা খোল। দরজা খুলেই ভূত দেখার মতো চমকে উঠল অমিয়। দরজায় দাঁড়িয়ে আছে তিতাস। উস্কো খুস্কো চুল, চুলে মাকড়সার জাল, হাতে পায়ে ধুলো, হাঁপাচ্ছে। হাঁপড়ের মতো ওঠানামা করছে তার বুক। তীব্র বিস্ময়ে অমিয় বলে উঠল, এটা কি অবস্থা হয়েছে তোর তিতাস? অমিয়র গলা পেয়ে ততক্ষণে ছুটে এসেছে পল্লব আর সঞ্জয়। তিতাসের অবস্থা দেখে ওরাও একই রকম বিস্মিত। দরজাটা বন্ধ করে দরজায় পিঠ দিয়ে দাঁড়ালো তিতাস। কিছু না বলতেই ঢাকনা খুলে জলের বোতলটা তার দিকে বাড়িয়ে ধরল পল্লব। এক নিঃশ্বাসে অনেকটা জল খেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে তিতাস বলল, মিতুল কোথায় আছে আমি জানি, জায়গাটা দেখে এসেছি, আমি সেখান থেকেই আসছি। কিছু কথা থাকে খুবই সহজ, কিন্তু হজম করতে অনেক সময় লাগে। এই কথাটাও সে জাতেরই একটা কথা। কেমন যেন ভেবলে গিয়ে তিতাসের দিকে হাঁ করে তাকিয়ে রইল ওরা। হাতে 2 বার মৃদু তালি দিল তিতাস। হে গাইজ! সার ফিরল ওদের। পল্লব অনেক কিছু বলার চেষ্টা করলো, কিন্তু যা বলতে চাইছিল তার কিছুই বলে উঠতে পারল না। তার বদলে তার মুখ দিয়ে বেরিয়ে এলো, তুই তুই একা কেন গেছিলি? তোর যদি কিছু হয়ে যেত? এক মুহূর্তের জন্য পল্লবের চোখে চোখ রাখল তিতাস। তবে সে কিছু বলার আগেই সঞ্জয় বলে উঠল, কিন্তু তুই গেলি কি করে? তিতাস বলল, একবারে বলছি, তোরা রেডি হ, আমাদের ভাদুরী স্যারের বাড়ি যেতে হবে এক্ষুনি। না চাইতেই পল্লব কোকিয়ে উঠল, এখন এত রাতে? বুড়ো হেভি টেঁটিয়া, কিন্তু এখন গেলে বাপের নাম ভুলিয়ে দেবে। অসভ্যের মতো কথা বলবি না পল্লব। আমরা ওনার বাড়িতে বুজ পার্টি করতে তো যাচ্ছি না, আর উনি মিতুলের ব্যাপারে যথেষ্ট কনসার্ন। পালদাকে ফোন করতো আমিও, সোজা স্যারের বাড়ি আসতে বল, তাড়াতাড়ি কর, উই আর রানিং আউট অফ টাইম। পল্লব দেখল 3 বছরে অভ্যেস খুব একটা বদলায় না। তিতাসের ধমক খেয়ে সে এতদিন পরেও নার্ভাস হয়ে গেল এবং রেডি হতে গিয়ে টি শার্টটা উল্টো করে পরে ফেলল।
এটাও হয়তো সে খেয়াল করতো না যদি না গাড়িতে তিতাস ফিসফিস করে বলে উঠত, টি শার্টটা উল্টো পড়েছিস। হেডলাইটে রাতের অন্ধকার চিরে হু হু করে ছুটতে লাগলো গাড়িটা। দাঁতে দাঁত চেপে লোকনাথ বলল, সত্যি করে বল, তুই কি কল করেছিস? কি করে এই জায়গাটার সন্ধান পেল ছেলেটা? ফুঁপিয়ে ওঠা কান্না ছাপিয়ে ভেসে এলো তেজদীপ্ত কণ্ঠ। লোকনাথের চোখে চোখ রেখে সে দীর্ঘাঙ্গী বলল, বলবো না। রাগে বিকৃত হয়ে এলো লোকনাথের গলা। বলবি না তো? তুই হলি চিরকেলে নষ্টা মেয়ে ছেলে। তোর সাথে ভালো মুখে কথা বলাটাই আমার ভুল হয়েছে। এখনো তুই লোকনাথ চক্রবর্তীকে চিনিসনি। তুই বলবি না, তোর বাপ বলবে। বলেই সেই সরু হাতটা দিয়ে বাতাসের ওপরেই সজোরে প্রহার করল লোকনাথ। আগুন রঙা হয়ে সেই প্রহার ফুটে উঠল দীর্ঘাঙ্গীর শরীরে। কাতর আর্তনাদ করে লুটিয়ে পড়ল সে। বাতাসের ওপর মুহুর্মুহু আঘাত করতে থাকলো লোকনাথ আর চিৎকার করতে লাগলো, বল বল, ওই ছেলেটাকে কে পথ দেখিয়েছে বল, তোরে বলতেই হবে আজ। মারতে মারতে ক্লান্ত হয়ে গেল লোকনাথ। তবু সেই দীর্ঘাঙ্গীর মুখ দিয়ে আর্তনাদ ছাড়া আর একটিও শব্দ বার করতে পারল না সে। হাতটা ছুঁড়ে ফেলে দিয়ে আকাশের দিকে মুখ করে মাটির ওপরেই শুয়ে পড়ল লোকনাথ। হাঁ করে দম নিতে লাগলো। শরীরময় অজস্র আঙুন রাঙা ক্ষত নিয়ে ধুঁকতে লাগলো লোকনাথের মৃত স্ত্রী সঞ্জয়ের মৃত মামি। আর চোখে সেদিকে দেখল লোকনাথ। তারপর শুয়ে শুয়েই হঠাৎ নরম গলায় বলে উঠল, তোমার বড় জেদ রমা। কোনো দিন আমার একটা কথা ঠিক মতো শুনলা না। আরে বাবা, আমি তো তোমার পতি, কথায় বলে পতি পরম গুরু। তা আমারে সেই সম্মান তুমি কোনো দিন দিলা না। মরার আগে অব্দি এ দুঃখ আমার যাবে না। আমি চিরকাল ভালো মুখে তোমায় বুঝাইছি, তুমি শোনোনি। শেষকালে আমি কঠিন হতে বাধ্য হয়েছি। আজও সেই একই ঘটনা ঘটালে। কথায় আছে স্বভাব যায় না মলে। তুমি দেখি সে কথা একেবারেই সত্যি করে দিলে। মরেও তোমার স্বভাব বদলানো না। উঠে বসলো লোকনাথ। দেখো রমা, ঠিক যখন করেছি তোমার পেট থেকে কথা বার করব, তখন সে আমি করবই। আসলে কি বলো তো রমা, তুমি যতই নিজের চালাক ভাবো অতটা চালাক তুমি না। আরে বাবা, চিরকাল তো আমি তোমার ওপর চড়েছি, তুমি তো আর আমার ওপরে চড়নি। তোমার দুর্বল জায়গাগুলো আমি জানি। এই অন্তর টিপুনিটা আমি দিতে চাইছিলাম না, সেই তুমি বাধ্য করলে। জ্ঞান। থপ থপ করে এসে দাঁড়ালো মূর্তিমান শয়তানটি। প্রভুর এই নরম গলাটা গেনু চেনে। সে জানে এরপরেই প্রভু এমন কিছু একটা বলবেন যা ভয়ানক। এই সব সময় তার ভারী ভালো লাগে। মিহি গলায় সে বলল, হুকুম করেন কর্তা। উদাস গলায় লোকনাথ বলল, তোর কর্তা মারে তো আমি কিছুই দিতে পারিনি, তাই ভেবেছিলাম তার শেষ ইচ্ছেটা আমি রাখবো, কিন্তু রাখতে পারলাম না। চকিতে মুখ তুলে তাকালো দীর্ঘাঙ্গী। ঘৃণার পাশাপাশি সে দৃষ্টিতে এখন আশঙ্কা। কান এঁটো করা হাসি হাসল লোকনাথ। ঠিক ধরেছ রমা, ছেলে মেয়ে হারানোর পর ওরেই তো সবচেয়ে ভালোবেসেছিলে তুমি। কাতর আর্তনাদ করে উঠল রমা। না না, গর্জে উঠল লোকনাথ। চুপ শালি, যা গেন, আমার ভাগনার মাথাটা ছিঁড়ে নে আয় তো। কর্তা মারে নৈবেদ্য দে। আমার জেদের ঠাকুর কত জেদ ঠাকুরের, ওরে নৈবেদ্য দিতে হবে না। তবে হ্যাঁ, কলিজাটা তুই খেয়ে নিস। বেল বাজাতে দরজা খুলে দিল অপালা। অবাক হয়ে বলল, আপনারা এত রাতে? তিতাস বলল, স্যারের সাথে খুব দরকার। স্যার কি শুয়ে পড়েছেন? জানি না, আসুন। অপালার বলার ধরনে থমকে গেল ওরা। তিতাস বলল, জানি না মানে? ভেতরে আসুন বলছি। বসার ঘরে উৎসুক হয়ে অপালার মুখের দিকে তাকিয়েছিল ওরা। অপালা বলল, দাদুর কি হয়েছে আমি বুঝতে পারছি না। সেই যে আমাকে নিয়ে হাসপাতাল থেকে ফিরল, তারপর থেকেই অসম্ভব রকমের একটা অস্থির হয়ে গেছে। আমায় তো কিছু বলছে না, কিন্তু ভেতরে ভেতরে সারাক্ষণ যে একটা ছটফটানি চলছে, সেটা আমি ঠিকই বুঝতে পারছি। এত বয়স হয়েছে, এখন তো এইসব এক্সাইটমেন্টটা ঠিক না।
আজকে ভোরবেলা, মানে খুবই ভোরবেলা আর কি, ধরুন 4টে নাগাদ আমাকে তুলে দিল। দেখলাম তখনই স্নান করা হয়ে গেছে। আমি বললাম যে এত সকালে স্নান করেছো কেন তুমি, আর গিজার চালিয়েছিলে কিনা? তা উত্তর দিল না, বলল আমি লাইব্রেরি ঘরে যাচ্ছি, কিছু কাজ আছে, আমি নিজে থেকে না বেরোনো পর্যন্ত আমাকে ডাকবে না। তা আমি বললাম ডাকবো না মানে খেতেও কি ডাকবো না? দাদু বলল না, আজ আমি খাবো না, আজ আমার উপোস। তোমার চিন্তা হতে পারে তাই আমি তোমায় বলে দিলাম, যখন বেরোনোর হবে আমি নিজে থেকে বেরোবো, তার আগে ডু নট ডিস্টার্ব। এই বলে ক্রাচ খটখটিয়ে তো চলে গেল। আমি পিছু পিছু যাচ্ছিলাম, আমার মুখের ওপরই দরজাটা বন্ধ করে দিল। সেই 4:15 নাগাদ লাইব্রেরিতে ঢুকেছে, এখন রাত 12:15। দেখতেই তো পাচ্ছেন যে বেরোয়নি। 20 আওয়ার্স, নট আ ম্যাটার অফ জোক। আমি তো ডাকতেও পারছি না, কথা না শুনলে আবার বাচ্চাদের মতো রেগে যায়। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। মা বাবার সাথেও কনসাল্ট করতে পারছি না, অত দূরে আছে, ওখানে বসে টেনশন করবে। আপনারা এলেন বলে আমি একটু হালকা হলাম, বাট আপনারাই বা এরকম টেনসড কেন? মানে কি হয়েছে প্লিজ আমাকে একটু বলবেন? পরস্পরের সাথে চোখ চাওয়াচাওয়ি করলো ওরা। তিতাস কিছু বলতে যাবে, তখনই খুট করে একটা শব্দ হলো। ছিটকিনি খুললে যেমন শব্দ হয় তেমন শব্দটা এসেছে লাইব্রেরি ঘরের দিক থেকেই। একসাথে সবার চোখ গিয়ে পড়ল সেই ঘরের দরজায়। ধীরে ধীরে খুলে গেল দরজাটা, আর তীব্র বিস্ময়ে উঠে দাঁড়ালো ওরা সবাই। দরজায় এসে যিনি দাঁড়িয়েছেন তিনি নীরেন্দ্রনাথ ভাদুরী বটে, কিন্তু এ কোন ভাদুরী মশাই? চিরাচরিত ধুতি পাঞ্জাবির বদলে পরনে রক্তাম্বর, মাথাতেও পাগড়ির মতো করে জড়ানো একটা লাল উত্তরীয়, গলায় রুদ্রাক্ষের মালা এবং ভস্মাচ্ছাদিত কপালে রক্তিম ত্রিপুণ্ড। চোখ দুটো অস্বাভাবিক রকমের জলজল করছে, সমস্ত দেহ থেকে যেন ফুটে বেরোচ্ছে সাধনা লব্ধ বিভূতি। সবার আগে ছুটে গেল অপালা, উদ্বিগ্ন গলায় বলল, এসব কি দাদু? তুমি তুমি ঠিক আছো তো? স্নেহ ঝরে পড়ল যোগী পুরুষের কণ্ঠস্বর থেকে। হ্যাঁ দিদি ভাই, আমায় নিয়ে চিন্তা করো না। এই ছেলে মেয়েগুলো বড় বিপদে পড়েছে, তাই ওদের সাহায্য করার চেষ্টা করছি মাত্র। জানি না পারবো কিনা, তবু ভাবলাম একবার চেষ্টা করেই দেখা যাক। অন্তর থেকে ডাক পেলাম জানো, গুরু যেন কানে কানে বলে উঠলেন, অলৌকিক হবে নীরেন, লেগে পড়ে থাক, অলৌকিক হবে। এগিয়ে এসে ভাদুরী মশাইয়ের জীর্ণ পা দুটি স্পর্শ করলো ওরা 5 জন। মাথায় হাত রাখলেন বৃদ্ধ। মুখ তুলে তিতাস বলল, অলৌকিক ঘটনা সত্যি ঘটতে শুরু করেছে স্যার, আমি দেখে এসেছি মিতুল কোথায় আছে। চমকে উঠলেন ভাদুরী মশাই, সে কি করে সম্ভব? তিতাস বলল, আমিও জানি না, কিন্তু একটা বাচ্চা মেয়ে আমাকে পথ দেখিয়ে নিয়ে গেছিল কারখানাটা ময়নার কাছে। বিস্ময় বাড়ল ভাদুরী মশাই। বাচ্চা মেয়ে? হ্যাঁ স্যার, অপলা যাকে দেখেছিল সে চাইছে মিতুলকে উদ্ধার করা হোক, তাই অপলাকে অজ্ঞান করে আমাদের আপনার কাছাকাছি নিয়ে এসেছিল। এবার সে আমাকে জায়গাটা চিনিয়ে দিয়েছে, এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আমি গেনুকে দেখতে পাইনি, কিন্তু মেয়েটি বলছিল কেউ একটা গেনুকে আটকে রাখবে, এবং লোকনাথ বলে লোকটা সাধনায় ব্যস্ত, সে এখন এদিকে আসবে না। আমার কিন্তু মনে হয় স্যার, আমরা যদি এখনই ওখানে যেতে পারি তাহলে হয়তো মিতুলকে উদ্ধার করতে পারবো। চুপ করে রইলেন ভাদুরী মশাই। সবচেয়ে অবাক হয়েছে অপলা। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না, তবে এইটুকু বুঝতে পারছে পরিস্থিতি ঘোরালো। হাত জোর করে দীপক পাল বললেন, তিতাস ম্যাডামের কাছে সব শোনার পর আপনাকে দেখেও অনেকটা বল ভরসা পেয়েছি। অমত করবেন না স্যার, যদি মেয়েটাকে বাঁচাতে পারি। কি যেন ভাবলেন ভাদুরী মশাই, তারপর বলে উঠলেন, তাই চলো। যদিও আমার মন বলছে এত সহজ নয়, তবু তিতাস যখন মিতুল অবধি পৌঁছতে পেরেছে, হয়তো পরের অসম্ভবগুলিও সম্ভব হবে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর। অস্থির অপালাকে অনেক কষ্টে বুঝিয়ে গাড়ির দিকে এগিয়ে এলেন ভাদুরী মশাই। দরজা খুলে দিল তিতাস। ক্রাচ সামলে গাড়িতে ওঠা বড়ই কঠিন কাজ, তাকে উঠতে সাহায্য করছিল সঞ্জয়। হঠাৎই একটা তীব্র পচা গন্ধে আশঙ্কায় কুঁকড়ে গেল চারপাশের বাতাস। ভাদুরী মশাইয়ের হাত ছেড়ে মুখ তুলল বিস্মিত সঞ্জয়। এই গন্ধ তার চেনা। অস্ফুট আতঙ্কে সে বলে উঠল, গেনু।